আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। হুম। দেখেন তো এইটা কি হতে পারে? The area of a square plot is twice that of another square plot. If the diagonal of the bigger plot is x, what is the diagonal of the smaller plot? একটা আরেকটার মানে টয়েস আর কি, হ্যাঁ। এই তো বিগার প্লট যেটা, সেটার এরিয়া দেওয়া আছে নাকি? না, ডায়াগোনাল দেওয়া আছে। এরিয়া হিসেবে এটা এটার মানে এটা যদি 2 হয় এটা 1 এরিয়া, ঠিক আছে, এটা এরিয়া। বাট ডায়াগোনাল দেওয়া আছে যেটা বিগার সেটার এক্স, এটা দেওয়া আছে এক্স। তাহলে এটার ডায়াগোনালটা কত এটা জানতে চাওয়া হয়েছে। কি হওয়া উচিত? আমরা যে গতদিন ধরেন কয়েকটা মানে বলছিলাম খেয়াল রাখা যে এরিয়া ডাবল হলে তাহলে রেশিওটা কি হচ্ছে, বা সাইডের মানে এরিয়া হচ্ছে টু ডাইমেনশনাল আইটেম, আর ডায়াগোনাল কি ওয়ান ডাইমেনশনাল, তাই না? এরিয়াটা হচ্ছে টু ডাইমেনশনাল আইটেম। 2D মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর কি, বা দৈর্ঘ্য স্কোয়ার যেটা বলে এক বাহু স্কোয়ার, তো 2D। আর সাইড, ডায়াগোনাল, পেরিমিটার ইত্যাদি কি ওয়ান ওয়ান ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল। এখন কথা হচ্ছে এটা তো 2, এরিয়াটা 2, আর এটার এরিয়া 1। এখন বড়টার যদি ডায়াগোনাল এক্স হয়, ছোটটার ডায়াগোনাল কি সম্পর্কিত হবে? বলেন কি হওয়া উচিত? যদি সাইড ডাবল হতো কি হতো? ধরেন আবার খেয়াল করেন, আমি গত ক্লাসে আলোচনা করি, সাইড যদি ডাবল হতো, ধরেন একটা 1 আর একটা 2, তখন এরিয়া কি হতো? একটা সাইড যদি 1:2 হয়, এরিয়া কত রেশিওতে হতো? এরিয়া কি হতো স্কোয়ার, হ্যাঁ 1:4 স্কোয়ার হয়ে যেত না? এরিয়া কি হয়ে যেত 1:4 হয়ে যেত, ফাইন। একইভাবে এখন যখন আমাকে বলছে যে এরিয়া হচ্ছে 1:2 ধরেন, বা 2:1 হোয়াট এভার, সমস্যা নাই, তখন সাইড কি হবে? সাইড বলি বা পেরিমিটার বলি বা ডায়াগোনাল বলি, বলছিলাম সব একই, ওয়ান ডাইমেনশনাল আইটেম, এই রেশিওটা একই ঘটবে, অসুবিধা নাই। তাহলে এরিয়া যদি 1:2 হয়, সাইড কোথায় হবে, কি হবে? রুট করব না, মনে নাই? সাইড থেকে যখন এরিয়া যায় স্কোয়ার করি, আর এরিয়া থেকে যখন সাইডে আসবো কি করব? রুট করব। রুট করতে হবে। তাহলে এই √1 আর √2, তো এটা আলটিমেটলি কত? 1:√2। কি ঠিক আছে? এটা মাথার মধ্যে খেলায় নিবেন খুব দ্রুত। সাইড যদি 1:2 হয়, তাহলে এরিয়া 1² 2² হয়ে যাচ্ছে। আর এরিয়া যদি 1:2 হয়, তাহলে সাইড √1 এবং √2 হয়ে যাচ্ছে। ঠিক আছে? সাইড বলতে এখন আমার এখানে ডায়াগোনাল দিয়েছে, ডায়াগোনাল আর সাইডের ইফেক্ট একই, কারণ ডায়াগোনালও ওয়ান ডাইমেনশনাল, সাইডও ওয়ান ডাইমেনশনাল, পেরিমিটারও যদি বলতো তাও ওয়ান ডাইমেনশনাল। তো কাজেই ডায়াগোনালের জন্য এই ঘটনাই ঘটবে। কি ঠিক আছে? তা এখন কোনটা 1 আর কোনটা √2 বলেন? যেটার এই এরিয়াটা ডাবল সেটা কত? সেটা √2। আর এটা কত? এটা 1। কথা বোঝা গেল? যেটার এরিয়াটা ডাবল, এই যে 2, 2 এরটার সাইড হচ্ছে √2, সাইড মানে এখানে ডায়াগোনাল √2, তার মানে এই এক্স হচ্ছে √2, এক্স হচ্ছে √2, তাহলে এটা কত? অর্থাৎ এটা যদি এক্স এর দরকার না এখন আর √2, এটা তাহলে 1 কত হবে, √2 এর সাপেক্ষে 1 কত হবে এটা আর কি, বা এক্স এর সাপেক্ষে আর কি, এক্স ইকুয়াল টু √2 আর কি, এটা দেওয়া আছে। বা এভাবে বলি আমরা 1 ইকুয়াল টু, সরি √2 ইকুয়াল টু এক্স, উল্টা বলতেছি, √2 ইকুয়াল টু এক্স, তাহলে 1 কি হওয়া উচিত বলেন? √2 ইকুয়াল টু এক্স হলে 1 কি হবে? x/√2, x/√2, তাহলে এটা আমাদের অ্যান্সার আসলে, এবং এটা মুখে মুখে মাথা মাথায় শেষ করতে হবে। এইটুকু কাহিনী কি, এরিয়া হচ্ছে যে 2 থেকে 1, তাহলে সাইড চাচ্ছি, সাইড বা ডায়াগোনাল চাচ্ছি, ডায়াগোনাল হবে √2 এবং 1, দুটোটাকে রুট করবো আর কি। ঠিক আছে? এরিয়া হচ্ছে 2:1, ডায়াগোনাল বা সাইড হোয়াট এভার, এটা হয়ে যাবে √2:√1 মানে 1। এখন এই √2 যেটা সেটা দেওয়া আছে এক্স, তাহলে 1 কত, তো মুখোমুখি আসে না, √2 ইকুয়াল টু এক্স, 1 ইকুয়াল টু x/√2, আসে কি না? x/√2। এখন x/√2 আমার অ্যান্সার ডাইরেক্ট নাই কিন্তু, তো হুট করে নান অফ দিস দিবেন না, কারণ আইবিএ কোশ্চেন এরকমই করে থাকে। মানে আপনি দেখবেন যে x/√2 এর সমকক্ষ এখানে কোনো কিছু আছে কিনা, ইকুয়াল কিছু আছে কিনা, আছে?
ডি কিভাবে? রুট টু দ্বারা গুণ করা হয়েছে। হ্যাঁ, উপরে নিচে গুণ করা হয়েছে। উপরে যদি আমি রুট টু দ্বারা গুণ করি তাহলে রুট টু ইন্টু এক্স, আর নিচেও যদি রুট টু দ্বারা গুণ করি তাহলে রুট টু ইন্টু রুট টু টু হয়ে যাচ্ছে। তাহলে এটা যেই কথা এটা সেই কথা, একটু মানে ইয়ে করে দিছে আর কি। তো এরকম করে আইবি এর কোশ্চেনে অবশ্যই এটা দেখে নেবেন আর কি। মানে নান থাকার কারণে তাড়াতাড়ি করে নান দিয়ে দিবেন না। ঠিক আছে, এটা বোঝা গেল? বলেন, এটা তো আসলে খুব লেংদি কিছু না, যদি আমি ওই কনসেপ্টটা খেয়াল করি, এই যে কনসেপ্টটা খেয়াল করি, তাহলে এটা খুব তাড়াতাড়ি কাজ। আর আপনি যদি এখন ধরেন না এটা ডায়াগোনাল এক্স দিছে, তাহলে সাইড কি হবে বের করেন বসে বসে। ডায়াগোনাল এক্স হলে সাইড হবে এক্স বাই রুট টু, তাহলে ওইটার সাইড কি হবে সেখানে যাবেন, তারপর ওইটা ডায়াগোনাল কি হবে ওভাবে যাবেন, তাহলে অনেক সময় নষ্ট হবে আর কি। মানে এটার সাইড হয়ে যাবে আর কি, তখন এক্স বাই রুট টু সেটা বলতেছি। কিন্তু আমরা সরাসরি এক্সের সাপেক্ষে এটাই জানি যে এটা এক্স বাই রুট টু ডায়াগোনালটা আর কি। ওকে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গমিটার। বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/3। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ? খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। মানে চাইলে এটাকে এক পৃষ্ঠা বানানো যায় বা অনেক ক্যালকুলেশন করা যায়। আবার আপনি বুঝতে পারলে এটাকে মুখোমুখিও চাইলে করতে পারবেন, খুব লম্বা ক্যালকুলেশন না করেও। ঠিক আছে, তো ওই বোঝাটাই আর কি জরুরি। সেটা কি, যে দেখেন বর্গাকার জমির পাশে একটা আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। তাহলে বর্গাকার জমির পাশে একটা আয়তাকার, এটা মনে করি বর্গাকার জমি, আর এটা মনে করি আয়তাকার জমি। তো দেওয়া আছে বর্গাকার জমির যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150%। আচ্ছা, এইখানে যে কর্ণটা আর এখানের যে দৈর্ঘ্যটা, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে এই কর্ণের চাইতে এটা 150% বেশি। তা আমরা রেশিওতে নিয়ে যাই, 150% মানে কত? ফ্র্যাকশনে 150%টা কত? 3/2 কিনা? 3/2। তার মানে এখানে 3 কোনটা আর 2 কোনটা তাহলে বলেন? বর্গাকারটা এটা হচ্ছে 2, এটা 2, আর এটা হয়ে যাবে 3, তাহলে হয় না বলেন তো? বলানো হচ্ছে কিনা দেখেন। বর্গাকার জমির কি বলছে, বর্গাকার জমির কর্ণের 150%। কে? এই আয়তাকার জমির দৈর্ঘ্য। তার মানে কর্ণ যদি 2 হয়, এটার কর্ণ যদি 2 হয়, তাহলে এটা 150%, মানে এটা এটা দৈর্ঘ্যটা হচ্ছে 3। সিম্পল কথা কি, ঠিক আছে? এরপর আসেন, আবার আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের 1/3। তাহলে এই আয়তাকার জমির প্রস্থটা কত হবে? 1 হবে। 1/3 মানে 1, কারণ এটা তো 3। সিম্পল। এখন কি চেয়েছে, আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ? আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকারের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আয়তাকারের ক্ষেত্রফল কত? আয়তাকারের ক্ষেত্রফল কিভাবে করে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? 3। আর ইস্টু রেশিও চেয়েছে, তাহলে ইস্টু ওইটা কত হবে? কি চেয়েছে? বর্গাকার জমির ক্ষেত্রফল। এখন বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে? বর্গাকার জমির জন্য ক্ষেত্রে আমার ইয়ে আছে, এই ডায়াগোনাল আছে। ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়? ডায়াগোনাল থাকলে ক্ষেত্রফল কিভাবে পাওয়া যায়? ডায়াগোনাল স্কোয়ার বাই 2। ডায়াগোনাল স্কোয়ার বাই 2 বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দুভাবে পাওয়া যায়। এটা তো এগুলো ব্যাখ্যা করেছি আমি, এলাবোরেট এক্সপ্লেন করেছি। মানে দুইভাবে, একটা হচ্ছে সাইডের স্কোয়ার, আর একটা হচ্ছে যে যদি ডায়াগোনাল থাকে কখনো, তাহলে এরিয়া সেভাবে পাওয়া যায় ডি স্কোয়ার বাই 2, ডায়াগোনাল স্কোয়ার বাই 2। তাহলে যেহেতু মানে এখানে ডায়াগোনাল আছে 2, তাহলে সেটা নিয়ে কাজ করবো। তো 2 স্কোয়ার বাই 2, এই রেশিওটা কত? তো কত হওয়া উচিত বলেন? 3:2। 3:2। কোনটা কার সাথে সম্পর্ক? বর্গাকার জমির ক্ষেত্র, সরি, আয়তকারটা বর্গাকারের কত? আয়তকারটা বর্গাকার কত? আচ্ছা, এটা ফ্র্যাকশনে লিখলে ভালো হতো, তখন ইয়ে হতো। যাই হোক, আয়তকার হচ্ছে কিন্তু 3 আর বর্গাকার হচ্ছে 2। তো কত পার্সেন্ট? পার্সেন্টেজ, অ্যান্সার অপশন পার্সেন্টেজে আছে। কত হবে? 3:2 এর কত পার্সেন্ট হয়? 150%, 150%। খুব সুন্দর কোশ্চেন। দেখেন এখানে 98 বর্গমিটারের কোনো প্রয়োজনই নাই। অনেকেই অনেকে মানে কি 98% থেকে 99% লোকই এটা 98, 99%-এর বেশি হবে 98 এই হিসাব দিয়ে কাজ শুরু করবে। মানে ক্ষেত্রফল 98, তাহলে সাইড কত, এরপরে এই সাইড কর্ণ কত, কর্ণ থেকে এখানে যাবে, এটার সাইড কত, এটার প্রস্থ কত, তারপরে দুইটার এরিয়ার রেশিও করবে, মানে পার্সেন্টেজে বের করবে। অনেক লম্বা কাহিনী।
বুঝতে পারছেন? তো এটার আসলে প্রয়োজনীয় নাই, কারণ এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে, ফাইনালি আমাকে শতকরা চেয়েছে, আমরা বহুবার পেয়েছি যে যখন রেশিওতে জানতে চায়, ফ্র্যাকশনে জানতে চায় বা পার্সেন্টেজে জানতে চায়, তখন অ্যাকচুয়াল অ্যাবসলিউট ভ্যালুর প্রয়োজন হয় না, কন্ডিশন থেকে আমরা অ্যান্সার করে নিতে পারি। তো ক্লিয়ার কিনা এটা বলেন। James lives on a corner of a rectangular field which measures 160 years by 120 years. If he wants to walk to the opposite corner, he can either travel along the perimeter of the field or cut directly across in a straight line. How many years does he save by taking the direct route? একটা রেক্টেঙ্গুলার ফিল্ডের এক কর্নার থেকে সে আরেক কর্নার যেতে চাচ্ছে। তো মনে করি এই কর্নার থেকে এই কর্নারে যাবে। তো যেতে গেলে সে দুভাবে যেতে পারে। একটা হচ্ছে যে এটার মানে ডাইমেনশন দেওয়া আছে, এটা হচ্ছে যে 120 160, তাহলে সে এই বাহু বরাবর যেতে পারে, অথবা ডিরেক্টলি সে অ্যাক্রস এ স্ট্রেট লাইন, মানে হচ্ছে যে এই ডায়াগোনাল বরাবর যেতে পারে এইভাবে। তো যদি সে ডায়াগোনাল বরাবর যায়, তাহলে সে কতটুকু সেভ করতে পারবে রাস্তা, সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? তো এরকম তো চিত্র আমরা জানি, মানে যেমন অনেক ক্ষেতের মধ্যে দেখবেন যে মানে আইল দিয়ে না গিয়ে ওই যখন শুকনো থাকে মাঝখান দিয়ে হাঁটা শুরু করে, বা বিভিন্ন পার্কে গিয়ে দেখবেন রাস্তা একটা তৈরি করা আছে ঠিকই এভাবে করে, কিন্তু মানুষ কি করে যায়, এখান থেকে ডাইরেক্ট এখান দিয়ে ঢুকে যাচ্ছে। ঠিক আছে না? তো এতে করে কি জন্য করে, রাস্তা শর্ট হওয়ার জন্য, সেভ করার জন্য। তো এখন এখানেও তাই, কতটুকু সেভ করবে বলেন, এটা পারা উচিত। 8 না 80? 80 না? 80 কিভাবে? কারণ এখানে এই 120 160 যদি দুইটা বাহু হয়, আয়তক্ষেত্র এটা একটা, তাহলে এটার এটা কি বলে, কর্ণটা কত হবে? 200। কিভাবে করব? একটা তো হচ্ছে আমি 160 এর স্কোয়ার প্লাস 120 এর স্কোয়ার এর রুট, বাট এইভাবে করতে যাব না আমরা। আমরা দেখব এখানে 12 16 আছে। 12 মানে হচ্ছে যে 3 এর 4 গুণ, মানে 3 ইন্টু 40। 16 মানে হচ্ছে যে 4 এর 4 গুণ, মানে 4 ইন্টু 40। তাহলে নিশ্চয়ই কর্ণটা কি হবে? 5 ইন্টু 40। সো এটা 200। তার মানে হচ্ছে যে সে এমনিতে গেলে 120 প্লাস 160 কত যেত? 280। আর যদি কর্ণ বরাবর যায় তাহলে 200, তাহলে সেভ করতে পারলো কত? 80। অপশন ইজ সি। নেক্সট ওয়ান, একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছিল। প্রান্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটতে হয়েছিল? এখন বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র। তো একই কথা, এখানে সে প্রান্ত বরাবর না হাঁটলে যদি মানে প্রান্ত বরাবর না হাঁটার কারণে মানে হচ্ছে যে কোনাকুনি আর কি, আড়াআড়ি বলাও আছে আড়াআড়ি ভাবে, তাহলে এভাবে সে যেত, এভাবে না গিয়ে সে এভাবে গেছে। তো কত শতাংশ কম হাঁটতে হয়েছে? এটা আগের কন্ডিশন, আগেরটাতে ভ্যালুগুলো দেওয়া ছিল আর এখানে দেওয়া নাই। কিন্তু দেওয়া না থাকলে কি হবে, আমরা কি তাদের একটা অংশ, আমরা কি রেশিওটা জানি? বলেন তো, বর্গক্ষেত্রের সময় এইটা এইটা এবং এইটা কত কত রেশিওতে চলে? কত কত রেশিওতে? এটা তো অ্যাঙ্গেল, তাহলে সাইড 45 40 90 তে যেই সাইড হয়, হ্যাঁ 1 1 √2, সিম্পল। মানে এই যে বর্গক্ষেত্র, তখন আমার মাথায় সাথে সাথে হিট করবে এইটা 1 এইটা 1, কিন্তু এটা √2। তাহলে 1 1 দিয়ে যদি যাইতো, তাহলে কত ডিস্টেন্স কভার করতো? 2। আর √2 যখন যাচ্ছে তখন সে কত কভার করতেছে? এটাকে আমরা মানে √2 ভ্যালু রাখে তো আর কম্পেয়ার করতে পারবো না, তাহলে √2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে হবে আর কি। কত √2 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? 1.414 না? 1.414, তো 1.4 ধরি আমরা, বাকিটা ইগনোর করি আর কি। তার মানে সে আর আর ইয়েতে ইয়ে বলে সাইড বরাবর গেলে 2 যেতে হতো, কিন্তু কর্ণ বরাবর যাওয়ার কারণে 1.4 যাচ্ছে। তাহলে সেভ করলো কত? সেভ করলো কত? 2 এর পরিবর্তে 1.4, কতটুকু সেভ করতে পারলো? 0.6। জানতে চাইছে এটা কত পার্সেন্ট। তা এখন কত পার্সেন্ট মানে কার সাথে কম্পেয়ার করব? এই প্রান্তের সাথে, প্রান্ত বরাবর না যাওয়াতেই তো দুই দুই না কাভার, না দুই দুই যেটা 1 and 1 2, এই 2 ইউনিট না গিয়ে তো সে 0.6 কাভার করলো, তাহলে 0.2 এর সাথে কম্পেয়ার করব।
তো 2 এর সাথে এটা কম্পেয়ার করলে কত পার্সেন্ট হয় অ্যাপ্রক্সিমেটলি, এটা জানতে চাইছে। কত হবে? এই 0.6 এর ডেসিমালের কারণে একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে। 2 দিয়ে এখানে কাটলে 5, তো 5 হয় 30%। তো 30%, তার মানে আমাদের আশেপাশে যেটা আছে 32%। কারণ আমরা এখানে কিছু বাদ দিয়েছি না, এই যে 1.4 নিয়েছি, এটা তো অ্যাকচুয়ালি 1.414 ছিল নাকি, 414 ছিল কিনা? তো তাতে করে কি হয়েছে, আমি তো আরেকটু আসলে এখানে মাইনাসটা আরেকটু ইয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই 0.6 না হয়ে কি হবে, 0.5 টাইপ এরকম কিছু হবে। তো যখন এই এটা ডেসিমালটা উপরে বড় হয়ে যাচ্ছে, তখন ভ্যালুটা আসতে আরেকটু বাড়তো আর কি। তো তারপরে কোনো সমস্যা নেই, আমরা তো 30% পেয়েছি। আর এটা এই কোশ্চেন অ্যাপ্রক্সিমেটলি হবে, কারণ রুট টু তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো আমরা, রুট টু তো অ্যাকচুয়াল ভ্যালু পাবো না কখনো। তো 30% এখানে ক্লোজ আছে, যেটা 32, সেটাই হবে অ্যান্সার। 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয়, এরূপ চিত্রকে কি বলে? বলেন। সামান্তরিক। না, সামান্তরিক তো 4টি সমান বাহু হয় না, নট নেসেসারি। না, না, না। নেসেসারি না আর কি, হতে পারে কিন্তু নেসেসারি না। কি হবে? তাহলে রম্বস। রম্বস, রম্বস। রম্বসের 4টা বাহুই সমান, কিন্তু কোনো কোণ সমকোণ না। টু 216, একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর প্রয়োজন হয়? বলেন তো। কারণ আইডিয়া নাই। দেখেন, দুটি বিপরীত বাহু, এটা দিয়ে হবে না, কারণ কি, আমার তো কোণ লাগবে শুধু। আর বিপরীত বাহু তো রম্বসে তো সবই সমান। তো বিপরীত বাহুর তো কোনো ফাংশন নাই আসলে, আছে কি না? বিপরীত বাহুর কোনো ফাংশন আছে? নাই, কারণ সবই তো সমান, বাহু সবই সমান, তাহলে এটা হবে না। তারপর দুইটি বিপরীত কোণ, এখন শুধু কোণ নিলে হবে? আমার তো বাহু লাগবে, কারণ রম্বস মানে হচ্ছে 4টা বাহু সমান, তাহলে বাহু তো লাগবে, এটা হবে না। কর্ণের দৈর্ঘ্য, শুধু কর্ণের দৈর্ঘ্য দিয়েও হবে না, কারণ কর্ণ তো দুইটা। রম্বসের কর্ণগুলো কি সমান? না, স্যার। না, তাহলে কেমনে হবে? আবার অ্যাঙ্গেলেরও বিষয় আসবে আর কি, যে কোন অ্যাঙ্গেলে যাবে আর কি, বাহুর বিষয় আছে, বাহুগুলো সমান হতে হবে, তো অনেক কাহিনী। তো ক্লিয়ারলি এটা হবে, এটা এক বাহু এক কোণ। এক বাহু আর এক কোণ হওয়া মানে কি, ধরেন এই বাহুটা আপনার হাতে আছে, আর এই কোণটা আপনার হাতে আছে, দেওয়া আছে এই কোণটা। তাহলে কি হবে, এই কোণটা যখন আছে, তাহলে এই বাহুটা এই বাহুর সমান করে আঁকতে হবে, এভাবে করে এটা এটা সমান হয়ে যাবে। তারপরে আবার আমি এই কোণের সমান করে এখানে এখানে একটা কোণ করে এভাবে করে ইয়ে করতে হবে, তাহলে প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে গেলে এরপরে এখান থেকে এই বাহু থেকে আমি আবার ওই বাহুর সমান করে এখান থেকে কাটবো, কাটে এরপরে যোগ করে দেবো। তাহলে এক বাহু আর কোণ। নেক্সট ওয়ান, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 এবং 6 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের দুইটা রুল, একটা হচ্ছে যে বেজ ইন্টু হাইট, আরেকটা কি, আরেকটা কি 1 × b2 / 2। ডিভাইড বাই 2, রাইট। তাহলে এখানে কত হবে, মুখোমুখি বোঝা যায়। 424/2 কত? 12। দাঁড়াও। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30-40, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে উচ্চতা কত? রম্বস কর্ণ দৈর্ঘ্য 30 আর 40, তো যেটা বড় সেটা 40, এটা, আর এটা 30। আর কি দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য 25, তাহলে বাহুটা হচ্ছে এটা। তাহলে এটা দেখেন বাহু, আর যেহেতু এটা 30, তাহলে কত করে কাট করবে, 15 না? আর এটা কত হবে, এটা 40 মানে 20। কি বুঝতে পারছি কিনা? এই পুরোটা তো 40, তাহলে অর্ধেক হবে 20। এই পুরোটা 30, তার মানে অর্ধেক 15। আর এটা তো বাহু 25 দেওয়া আছে। এখন আমাদের রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট হচ্ছে উচ্চতা কত, অর্থাৎ এখান থেকে যদি বাইরে দিয়ে চিন্তা করতে পারে, ভিতরে চিন্তা করতে পারে, ধরলাম ভিতরে দিলাম এটা, এই লম্বটা উচ্চতাটা কত, কিভাবে আসতে পারে বলেন তো? ওই যে রম্বসের এরিয়া বের করার যে দুইটা দুইটা রুল, ওই দুটো কি করে করবো, কারণ আমি যে রুলেই বের করি এরিয়া তো সমান থাকবে, এরিয়া সমান থাকবে কিনা। অর্থাৎ ধরেন আমি বেজ ইন্টু হাইটে করলাম, তখন কত লিখবো, বেজ কত, 25 না? এই যে এক বাহু মানে তো 25 বেজ। হাইট কত,
জানি না, সেটা বের করবো মনে করি এইচ ইকুয়াল টু কর্ণের মাধ্যমে বের করলে সেটা কত হতো? কর্ণের মাধ্যমে বের করলে কত হতো? 1200 না 1200 না, বাই টু লাগবে না? 12 বাই 2 লাগবে না, মানে D1 D2/2 তো। তো যাই হোক, এখন যেটা আসবে সেটাই আর কি আমাদের দরকার। তো কত আসবে? 2 দ্বারা এখানে 20, 25 তো, একটা 5 এখানে 4 আর একটা 5 এখানে 6, তাহলে এইচ কত আসলো? 24। কি হবে এককটা? সেন্টিমিটার। বুঝতে পারছি? নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য এরিয়া অফ এ রম্বাস হ্যাভিং এ সাইড মেজারিং 20 সেন্টিমিটার অ্যান্ড এ ডায়াগোনাল মেজারিং 32। এখন একটা সাইড 20 দেওয়া আছে আর হচ্ছে ডায়াগোনাল একটা শুধু 32 দেওয়া আছে। কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে। বুঝছি কোশ্চেন? সিম্পল, দেখেন এই তো একটা সাইড দেওয়া আছে 20 সাইড মানে প্রত্যেকটাই 20, তো আর দরকার নেই আমাদের। কিন্তু ডায়াগোনাল যেটা সেটা একটা হচ্ছে 32 দেওয়া আছে আর একটা দেওয়া নাই, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা এটা নেই আর এটা নেই। তাহলে যেটা 32 সেটা মনে করি এটা অর্ধেক অর্ধেক করে কাট করবো, তাহলে এইটুকু 16, এটুকু 16। এখন তাহলে দেখেন একটা ডায়াগোনাল আমার জানা আছে, আমি জানি যে এরিয়া বের করতে গেলে আরেকটা ডায়াগোনাল দরকার। তো আরেকটা ডায়াগোনাল মানে আমি যদি এই অর্ধেকটা জানতে পারি তাহলে তো পুরোটা জানতে পারবো, এটা তো ওই ডায়াগোনাল অর্ধেক। আর এই এটা লেংথটা কত, এটাকে বলতে পারছি আমরা কত হবে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, মনে আছে নিশ্চয়ই? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তার মানে হচ্ছে এখানে একটা সমকোণ ক্রিয়েট হয়েছে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 20, একটা বাহু 16, তাহলে আরেকটা বাহু কত? 12 স্যার। 12। কারণ এটা 4-এর 4 গুণ, অতিভুজটা হচ্ছে যে 4-এর 5 গুণ, মানে 4-এর 5 গুণ, তাহলে এটা হবে 4-এর 3 গুণ, তাই না? তার মানে এটা 12 হবে। এটা যদি 12 হয় তাহলে পুরো কর্ণটা কত? পুরো কর্ণটা কত? 24, ডাবল না? হুম। তাহলে আমার D1 যেটা সেটা কোশ্চেনে দেওয়া ছিল 32, আর D2 যেটা সেটা আমরা পেয়ে গেলাম কত? 24। তাহলে এখন আমি কি এরিয়া কত বলতে পারছি? এরিয়া কি জিনিস? D1 ইন্টু D2/2 কত হবে? 2 দিয়ে ক্যান্সেল করলে 12, তাহলে 10 বার নিলে 320, আরও 64 যোগ হবে, 320-এর সাথে 64 যোগ করলে কত? 384। 220. The perimeter of a rhombus is 200 feet and one of its diagonal is equal to 60 feet. What is the area of the rhombus? পারা যাবে না ঠিক আগের মতো? পেরিমিটার 200 ফিট মানে সাইড কত? সাইড কত? 50। পেরিমিটার মানে প্রত্যেকটা বাহু সমান 200, চারটা বাহুর যোগফল 200, সবাই সমান, প্রত্যেকে কত তারে? 50। আর D1 কত? 60। এখন D2 কত হবে? ওই যে আগেরটার মতো 60 যদি হয় তাহলে অর্ধেক অংশ হবে 30। তো তাহলে একটা সমকোণী ত্রিভুজের এভাবে করে আসবে আর কি চিত্রটা, শুধু ত্রিভুজটা লিখছি। তাহলে এই এটা হচ্ছে 50, তারপরে এটা হচ্ছে 60-এর অর্ধেক 30, তাহলে আরেকটা কত হওয়া উচিত? কত হওয়া উচিত? 3 4 5 স্যার 40 40, 40। 40 তো যদি 40 হয় ডায়াগোনাল 2 কত হবে? পুরোটা কত হবে? 80, কারণ এটা তো এভাবে করে ডায়াগোনালটা ছিল তো, তাই না? 80। তাহলে এখন এরিয়া কত? 60 ইন্টু 80/2, 6টা 48-এর অর্ধেক 24, কোথায় আছে? বিতে, ঠিক আছে নাকি? The area of a rhombus is 96 centimeter square and the length of one of the diagonal is 16 the length of other diagonal. তো এরিয়া দেওয়া আছে 96, একটা ডায়াগোনাল 16, আরেকটা কত? কি করতে হয়? ভাগ করে দিলে হবে, বিকজ D1, না শুধু ভাগ করলে হবে না, একটা 2 এর ফাংশন আছে, D1 D2/2 হচ্ছে এরিয়া, তো সেটা কত? 96। এর মাঝে D1 16, তাহলে D2টা কত হবে? তাহলে কি হবে? D2 হবে এখানে 2 ইন্টু 96/16, তো কত হচ্ছে? 8 বার 8 12 96,
মানে এটা দিয়ে এখানে কাটলে 8 8 বারে 96 হচ্ছে। If the area of a rhombus 54 and the length of one diagonal 6, then length of other diagonal বলেন আগের কোশ্চেনই। কথা হওয়া উচিত। এই যে 54/2 × 6 হওয়া উচিত না? হ্যাঁ 18 এরিয়া 54, তারপরে লেন্থ অফ ওয়ান ডায়াগোনাল 6, তাহলে আদার ডায়াগোনাল কত হবে? মানে এখানে 2টা হয়ে যাবে নাকি? 2টা ওখানে যাবে না, তো 18 রাইট। নেক্সট, একটি রম্বসের প্রতিটি বাহু 13 সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? এটা কিছুক্ষণ আগেই করেছি, করা যাবে না? একটা কর্ণ 24, তাহলে এটার অর্ধেক কত? 12 স্যার। 12। আর যখনই আমি বাহুর কথা বলছি, বাহু কত? 13। তার মানে ওই যে রম্বসের অংশ, এটা আবার দেখাচ্ছি আমি, আপনারা যাতে ভিজুয়ালাইজ করতে পারেন। এই যে এই ছিল রম্বসটা, তাহলে আমি যদি এভাবে করে একটা কর্ণ নেই, ড্র করি, আর এখানে আরেকটা কর্ণ আসতো, তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাহু 13, তার মানে এটা 13, আর কর্ণ 12, তার মানে মনে করেন এটা যদি 24 হয়, এইটুকু অংশ 12। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আরেকটা বাহু কত? এই ত্রিভুজটার আরেকটা বাহু কত? 5। 5 যদি হয় তাহলে ডায়াগোনালটা কত? ডায়াগোনালটা স্যার 10। 10। তো হয়ে গেল। তো 10 মানে হচ্ছে যে একটা হচ্ছে কত? 24, আর একটা হচ্ছে 10, আর ডিভাইড বাই 2 হচ্ছে এরিয়া, নাকি d1 d2/2। জি স্যার। তো কত হচ্ছে? ও না, এটা কি চেয়েছে? অপর দৈর্ঘ্য, শুধু কর্ণ চেয়েছে, সরি, এটা তো এরিয়া চাইনি আমি, এরিয়া বের করতে দরকার নেই। তো কর্ণ তো ওই যে 10ই, শেষ কাহিনী শেষ। মানে এই যে 5 হলো, তো কর্ণ হবে 5 × 10। আমি এরিয়া তো চাইনি, আমরা আজকে কঠিনটা করে আসছি, মানে এরিয়া বের করে আসছি আর কি, অসুবিধা নেই। একটি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ফাইন। তাহলে প্রথম এটার ক্ষেত্রফল কত? যে এটার 8 আর 9 কর্ণ, এরিয়া কত? 36 স্যার। হ্যাঁ 36, রাইট 36, কারণ 8 × 9/2 কত হবে? 36। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল 36, এখন 36 সমান বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্রের এরিয়া 36, কিন্তু যেহেতু ওই বর্গক্ষেত্র পরিসীমা কত? তো একটা বর্গক্ষেত্র যার এরিয়া 36, তার সাইড কত? 24 স্যার। না, সাইড কত? সাইড হচ্ছে 6, সাইড হচ্ছে 6, তাই না? না, কত? ওই 4 দিয়ে ভাগ করলে 9, 9, 9, কথা বলছেন কি না? এরিয়া 36 না, সাইড 6 তো, সরি, এরিয়া হচ্ছে 36, এরিয়া তো, তাহলে রুট হবে, হ্যাঁ রুট হবে, মানে হচ্ছে 6, তাহলে সাইড হচ্ছে 6, আর পেরিমিটার হবে 24। 24, ঠিক আছে। (225) The area of a rectangle is 200 square meter. If the length is twice the breadth, what is the perimeter of the rectangle? তো লেংথ ইজ টোয়াইস দ্য ব্রেথ, তার মানে ব্রেথ যদি x হয়ে থাকে, লেংথ কত? 2x, 2x। আর এরিয়া দেওয়া আছে 200, চেয়েছে কি পেরিমিটার চেয়েছে, তাহলে আগে লেংথ ব্রেথটা লাগবে। তো এরিয়া কত? x × 2x মানে কত? 2x স্কোয়ার, 2x স্কোয়ার হচ্ছে যে 200, তাহলে x স্কোয়ার হচ্ছে 100, x কত? 10। x যদি 10 হয় তাহলে এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে যে 20। এখন পরিসীমা তাহলে কত? পেরিমিটার চেয়েছে 60 স্যার। 10 + 20 × 2, 30। 60. Option is C. Next one, how much fence in meter will be needed
to enclose a rectangular field that is 600 cm long and 300 cm wide. আচ্ছা, কতটুকু ফেন্স লাগবে? আসলে কি ফেন্স কোথায় লাগে? বাউন্ডারি বরাবর, পরিসীমা বরাবর। তার মানে আসলে পরিসীমা কত সেটাই জানতে চাচ্ছি। ইনফ্যাক্ট পরিসীমা কত সেটা জানতে চাচ্ছি না। হ্যাঁ, কি বুঝছি তো? ফেন্স কোথায় লাগে? বাউন্ডারি বরাবর। আর বাউন্ডারি মানে কি? পরিসীমা। তাহলে একটা রেক্টেঙ্গুলার ফিল্ড যার দৈর্ঘ্য 600, প্রস্থ 300, হ্যাঁ, তো তার কি বলা যায়, পরিসীমাটা কত, এটাই তো নাকি? মিটার সেন্টিমিটারে একটা থিং। ও, মিটার সেন্টিমিটার, হ্যাঁ, এই জন্যই। তাহলে এটা যেহেতু মিটারে চেয়েছে, তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থটাকে মিটারে নিয়ে যাই। কত হবে দৈর্ঘ্য? কত তাহলে? মিটারের সাথে সেন্টিমিটার কি সম্পর্ক? 100। তাহলে দৈর্ঘ্য কত? 6। এই যে 600-কে 100 দিয়ে ভাগ করলে কত? 6। প্রস্থ কত? 3। 3 স্যার। তাহলে 6 যোগ 3 ইন্টু 2, এটা আমার পরিসীমা, আর এটাই আমার এতটুকু ফেন্স লাগবে আর কি। তো কত হচ্ছে? 18। 18 তো অ্যান্সার নাই। আচ্ছা, আবার একটু দেখি। হাউ মাচ ফেন্স ইন মিটার? মিটার চেয়েছে উইল বি নিডেড টু এনক্লোজ এ rectangular field that is 600 centimeter long and 300 centimeter wide. 600 সেন্টিমিটার, সেন্টিমিটার সাথে মিটার 100, তাহলে 6 আর 3 9, 9 2 18। ঠিক আছে, 18 হওয়ার কথা। ঠিক আছে, নান অফ দিস। নেক্সট, what is the width of a rectangular field whose length is 70 feet more than its width and the perimeter is 500? তো উইথ কত হবে? whose length is 70 feet more than its width, আর পরিসীমা 500। আচ্ছা দেখেন, অনেকভাবে করতে পারেন আপনি, এক জোরে করতে পারেন, বাট এক ছাড়া চিন্তা করেন। এই যে লেংথ যে 70 ফিট বেশি উইথের চাইতে, তাহলে কয়টা 70 বেশি হবে? হ্যাঁ, দুইটা না, মানে লেংথ দুইটা তো। তাহলে দুইটা দুইটা 70 আমি মাইনাস করে দিই 500 থেকে। মাইনাস করলে যা থাকবে সবগুলো তখন সমান হয়ে যাবে না? লেংথ ব্রেথ সব সমান হয়ে যাচ্ছে কিনা? যেহেতু আমাকে ব্রেথ চাচ্ছে আর কি, এই জন্য আমি এটা ইয়েটা নিচ্ছি। অর্থাৎ 500 থেকে মাইনাস করে দিচ্ছি এই অতিরিক্ত যে অংশটুকু লেংথের, দুইটা লেংথের জন্য এত মাইনাস করে দিলে বাকি যা থাকবে, এখন লেংথ আর ব্রেথ মোট চারটায় প্রত্যেকে সমান সমান ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটাই হবে তাহলে উইথ আমাদের। হয় কিনা বলেন? কত হচ্ছে এখানে? 140 বাদ দিলে কত? 360। 360-কে 4 দিয়ে ভাগ করলে 90। সো দ্যাট শুড বি দ্য অ্যান্সার। বুঝতে পারছেন? আদারওয়াইজ কি করতো আমরা? ধরেন ব্রেথ আপনি ধরতেন এক্স, লেংথ কত হতো? এক্স প্লাস 70, এই না? এখন কি করতেন? যেহেতু পরিসীমা দেওয়া আছে, তাহলে এই দুইটার যোগফল ইন্টু 2 ইকুয়াল টু 500, এটা না করতেন? তো এই কাহিনী যেটা, সেটা ওইখানেও তাই চলে আসবে। কত হচ্ছে এখানে? দেখেন, 2x প্লাস 70 হচ্ছে 250। 70 মাইনাস করলে কত হচ্ছে? স্যার একই আছে। 180। তাহলে x কত? 90। তো এই যেগুলো মানে অভ্যস্ত হয়ে গেলে সুবিধা আর কি, আপনার ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়ে যাবে। Two 228. A garden of 100-meter length and 60-meter width has a walkway of 2-meter width on every side. What is the area of the garden in square meter excluding the walkway? আচ্ছা, তাহলে এই যে ওয়াকওয়ে যেটা, সেটা কি এই যে 100 মিটার লেংথ এবং 60 মিটার উইথ যেটা বলা আছে, এটা কি এই ওয়াকওয়ে সহ না এটা বাদে? মানে কি বাইরে এটার? ওয়াকওয়েটা এটার বাইরে নাকি? নাকি ওয়াকওয়ে সহ? ওয়াকওয়ে সহ হবে। সহ কেমনে বুঝবো? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইন স্কোয়ার মিটার এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে? যখনই বলছে এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে, তার মানে ওইটার ভিতরে ওয়াকওয়েটা ছিল। তার মানে হচ্ছে যে ধরেন এটা 100 এবং এটা 60, তাহলে ভিতরে ওয়াকওয়েটা আছে কত করে? 2 মিটার করে। 2 মিটার করে এই ভিতরে ওয়াকওয়েটা আছে।
এটা আমাদের 2 মিটার 2 মিটার এভাবে করে ওয়াকওয়ে আছে। তাহলে এই ওয়াকওয়ে বাদে এক্সক্লুডিং ওয়াকওয়ে এরিয়াটা কত, মানে এই এরিয়াটা কত এটা জানতে চাচ্ছি আর কি। তাহলে কি হবে, বাইরের এরিয়া মাইনাস, না ওয়াকওয়েটা তো 2 করে না, আমরা এটা যাচ্ছি তাই তো। তাহলে এটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত সেটা নিলেই হচ্ছে। এটার লেন্থ কত, ভিতরটার লেন্থ কত হবে তাহলে? 98। ভালো করে বলেন। এখান থেকে, হ্যাঁ এখান থেকে 2 বাদ যাবে, এখান থেকে 2 বাদ যাবে, তাহলে 96 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 100 মাইনাস 2 ইন্টু 2 আর ইন্টু কত, 60 মাইনাস 2 ইন্টু 2, তার মানে 96 ইন্টু 56। তো 6 6 36, 6 আসবে লাস্টে, কোথায় আছে ইউনিট ডিজিটে 6 আসবে, শুধু এটাতেই আছে, আর কত হওয়ার কথা সুযোগ নাই যেহেতু আর কেউ নাই 6। নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গফুট, ওই বর্গক্ষেত্রের চতুর্দিকে 2 ফুট প্রস্থের একটি রাস্তা আছে, রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে প্রথমে বর্গক্ষেত্র এটা 64 দেওয়াই আছে, আর এর বাইরে দিয়ে রাস্তা আছে 2 ফুট। এখন রাস্তা সহ ক্ষেত্রফলটা কত? তাহলে রাস্তা সহ এক বাহু কত হবে? প্রথমে আসি বর্গক্ষেত্রের এক বাহু কত, বর্গক্ষেত্রটার এক বাহু কত? 8 না? তো এটা যদি 8 হয় তাহলে এই বাহুটা কত হবে? 2 দিয়ে করে বাড়বে, এই তো 12। তো 12 যদি সাইড হয় তখন এটার এরিয়া কত? এটাও কিন্তু বর্গক্ষেত্রই হবে, চতুর্দিকে 2 ফুট দিলে, যেহেতু বর্গক্ষেত্র ছিল চতুর্দিকে আপনি সমান পরিমাণ বাড়িয়েছেন, তাহলে নতুনটাও কিন্তু একটা বর্গক্ষেত্রই হবে। তো ওটার আর দৈর্ঘ্য প্রস্থ বের করার দরকার নেই, এক সাইড হইলেই হলো। তো এক সাইড 12, তাহলে এরিয়া কত? 12 এর স্কোয়ার কই নাই? 144 তো নাই, অপশন তো নেই। নাই কেন? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গফুট, ওই বর্গক্ষেত্রের চতুর্দিকে 2 ফুট প্রস্থের একটি রাস্তা আছে, রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 64 মানে 8, 8 হলে 12, 12 এর স্কোয়ার, এত 144 হওয়ার কথা, অপশনে হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, 12 স্কোয়ার 144। হ্যাঁ, যদি হয় তাহলে স্যার আমি যদি আলাদা আলাদা করে করি তাহলে তো স্যার 8 ইন্টু 2 10 ইন্টু 10, এই পাশে যদি ধরি 10, তা 10 ইন্টু 10 100। কোন দিকে ধরবেন 10? স্যার একটা বাহু যদি 8 হয় আমার, তাহলে হ্যাঁ, উপরের বাহুটা যদি 2 বাড়াই তাহলে হচ্ছে 10 হলো একটা কেন বাহু। 2 বাড়াবেন? দুই দিক দিয়ে বাড়বে তো, চতুর্দিকে 2 ফুট রাস্তা, তাহলে স্যার এইদিকেও 2, এইখানেও 2 বাড়াই তাহলে এইদিকেও 2, তাহলে এটা 8 8 10 10। না, এইদিকে 2 এদিকে 2 মানে এই বাহুটা পুরোটা 12 হলো। স্যার আমি বলতে চাচ্ছিলাম উপরের বাহুটা যদি 2 বাড়াই তাহলে হচ্ছে 10 হয়, এই বাম পাশের বাহুটা যদি 2 বাড়াই তাহলে 10 হয়। স্যার এটা তো দুই দিকেই বাড়বে। এটা দুই দিকেই তো স্যার। না, দুই দিকেই তো বাড়লে আপনাকে তো 10 কেন ধরবেন আপনি? আপনি তো এই 8টা 2 আর 2 12 হবে তো, চতুর্দিক দিয়ে যখন হবে তখন তো অটোমেটিক এই দুই, এই দিক দিয়ে এদিক দিয়ে হবে। মানে স্যার আমি এক সাইডে বাড়াইলাম, আগে ধরেন দৈর্ঘ্য সাইডে বাড়াইলাম 2, 8 আর 2 10, আবার প্রস্থ সাইডে বাড়াইলাম 8 আর 2 10। হ্যাঁ, তো তখন তখন আমার তখন তখন এটা এই হবে, এই মানে আগে যা ছিল, ধরেন আগেরটা এই পিকচারটা, এখন শুধু এদিকে বাড়াইছেন আর এদিকে বাড়িয়েছেন, তখন এইটুকু হবে, কিন্তু এই যে জায়গাটা এটা বাদ পড়ে যাচ্ছে, বুঝছেন? আপনি এদিকে এই 8 আর 2 10 করছেন, এইদিকেও এই 8 আর 2 10 করেছেন, মনে করেন এটা 10, এটা পেয়েছেন, কিন্তু আপনার যে এই সাইডে চতুর্দিকে বাড়ার কথা তো এইদিকেও বাড়ার কথা, এইদিকে বাড়ারটা তো আসলো না, সেটা না আসার কারণে আপনার কম হয়েছে, আপনার 100 আসতেছে, কিন্তু 144ই হবে, হয়তো আমার টাইপিং মিস্টেক হয়ে থাকতে পারে, অথবা কোশ্চেন অন্য কোনো ইয়ে থাকতেও পারে। ঠিক আছে, অসুবিধা নাই, বাট 144ই হবে যদি এই কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান, a rectangular garden has a surrounding walkway, total area including the walkway is 525 meter square, the length and width of the garden is 20 meter and 16 meter, what is the width of the walkway?
এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, IBS 61 ইনটেকে ছিল না। আহ, এগুলো আপনার রিটেনে আসার মতন কোশ্চেন অ্যাকচুয়ালি। বলা হচ্ছে রেক্টেঙ্গুলার গার্ডেন যার কখনো যেহেতু বর্গক্ষেত্র স্যার, হুম তো হুম বর্গক্ষেত্র তো স্যার একটা বাড়ালেই তো হচ্ছে, ওটার উপরে স্কোয়ার করে দিলে তো হচ্ছে স্যার। আহা, যেহেতু বর্গক্ষেত্র। শুনেন বলা হয় নাই তো, দুইটা বাহুর করে। শুনেন বর্গক্ষেত্রে তো একটা বাহুকে বাড়ানো হয়েছে, বিষয়টা এরকম না, চতুর্দিকে 2 ফুট রাস্তা আছে। যদি বলতো যে একটা বাহুকে বাড়ানো হয়েছে তখন আপনি বলতে পারেন যে 8-এর সাথে 2 বাড়ানো হয়েছে, কিন্তু এখানে মানে চতুর্দিকে, স্যার একটা বাড়ালে তো সবগুলোই বাড়বে স্যার, যেহেতু বর্গক্ষেত্র। সেটাই তো আপনি যখন বলবেন যে বাড়ানো হয়েছে, কিন্তু এখানে তো বাড়ানো হওয়ার কথা বলছে না, এখানে বলছে চতুর্দিকে 2 ফুট প্রস্থের রাস্তা আছে, তার মানে এটা একটা বর্গ ক্ষেত্র। তো এই 2 ফুট প্রস্থের বিশিষ্ট রাস্তা আছে, তার মানে আগে থেকে এটা 8 ছিল, তাহলে এখানে 2 ফুট এখানেও 2 ফুট, তো কত হয়ে গেছে, 2 আর 2 4 যোগ হয়ে 12 হয়ে গেছে। তো বর্গক্ষেত্র এখন সাইড হয়েছে 12। কিন্তু আপনাকে যদি বলতো যে শুধুমাত্র একটা কথা বলতো যে 2 ফুট বাড়ানো হয়েছে একটা সাইড, তখন আপনি ওইটা বলতে পারেন, তো বর্গক্ষেত্রের এক বাহু 2 ফুট বাড়ালে চতুর্দিকে বাড়বে, ঠিক আছে, কিন্তু 2 ফুট বাড়ানো হয়েছে বিষয়টা তো এটা না। এখানে বলছে যে চতুর্দিকেই 2 ফুট একটা রাস্তা আছে, তাহলে 2 ফুটের রাস্তার জন্য আমাকে এইদিকে 2 ফুটও নিতে হবে, এইদিকে 2 ফুটও তো নিতে হবে, কারণ ওটা চতুর্দিক দিয়ে রাস্তাটা ছিল, কি ঠিক আছে? বুঝতে পারছি। স্যার, এটা আপনার অপশনে ভুল আছে মনে হয় 100%। আমি না সেটা তো বললাম, অপশনে আমার একটা টাইপিং মিস্টেক হয়েছে অবশ্যই। টাইপিং মিস্টেক হয়েছে। 1 ফুট এটা হয়তো কোনো এক্সামের কোশ্চেনও হতে পারে। ঠিক আছে। হুম। নেক্সট হচ্ছে যে এখানে এরিয়া ইনক্লুডিং দ্য ওয়াকওয়ে, তা এখানে কি দেওয়া আছে, একটা রেক্টেঙ্গুলার গার্ডেন যার লেংথ হচ্ছে 20, ব্রেথ হচ্ছে 16। দেখেন এটা 20 আর এটা 16। এখন কি বলা আছে, এটা সারাউন্ডিং মানে চতুর্দিকে একটা রাস্তা আছে, এবং ওই টোটাল এরিয়া ইনক্লুডিং ওয়াই, ওই রাস্তা সহ হচ্ছে এরিয়াটা 525। তাহলে হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য ওয়াকওয়ে, উইথটা কত, এতক্ষণ পর্যন্ত উইথ দেওয়া ছিল, যেমন এই যে 2 ফুট প্রস্থ একটা রাস্তা আছে, আর এখন আমাকে রাস্তা সহ এরিয়াটা দিয়েছে, কিন্তু রাস্তার ক্ষেত্র এটা কত, মানে প্রশস্ততা কত, উইথ কত, অর্থাৎ এখান থেকে ধরেন এখান থেকে এখান পর্যন্ত এই অংশটুকু কত আর কি, মানে চতুর্দিকেই তো উইথটা থাকবে, তো একটা সাইডেরটা বের করলেই হচ্ছে, এটা কত আর কি আমার জানতে চাওয়া হয়েছে। কথা বুঝছেন, এবারের কোশ্চেন বুঝা গেল? তো সিম্পল জিনিস, আমরা প্রথমে কিভাবে বের করব, আহ, টোটালটা থেকে স্যার বাদ দিয়ে দিই। কোনটা টোটাল কত? টোটাল স্যার ইনক্লুডিং হচ্ছে 525 স্যার। হুম, না ইনক্লুডিং 525, আচ্ছা ইনক্লুডিং 525, হ্যাঁ, আচ্ছা 525 থেকে বাদ দেবো কি, স্যার এই ভিতরের অংশটুকু কত? এটা হলো এখন এটা যদি করি তাহলে কি বেরোবে, এটা করলে আমার রাস্তার ক্ষেত্রফল বেরোবে, কিন্তু আমাকে রাস্তার ক্ষেত্রফল চায় নাই, চেয়েছে রাস্তার প্রশস্ততা কত, এইটুকু কত, বুঝছেন, এটা করলে যা বেরোবে শুধু রাস্তার ক্ষেত্রফল বেরোবে, কিন্তু রাস্তার ক্ষেত্রফল দিয়ে আমার কাজ নাই, কারণ রাস্তার ক্ষেত্রফল থেকে আমি প্রশস্ত বের করে আনতে পারবো না। পারবো কি বলেন? যদি রাস্তাটা আবার একটা বড় ক্ষেত্র হইতো, তাহলে আমি প্রশস্ত ক্ষেত্রফল জানলে এটাকে রুট করলে আমি পেয়ে যেতাম, কিন্তু রাস্তাটা তো বর্গক্ষেত্র না, বুঝতে পারছি বলেন? রাস্তার এরিয়া পাবো, কিন্তু রাস্তার প্রশস্ত কত সেটা পাবো না। তাহলে একটু কাজ করতে হবে, কঠিন কাজ না, একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে মানে ক্যালকুলেশনটা একটু বাড়বে। সেটা হচ্ছে আমরা এই রাস্তার প্রশস্তটা ধরে নিই ডব্লিউ, তো যদি ডব্লিউ ধরে নেই তাহলে রাস্তা সহ এই ক্ষেত্র ইয়েটা কত, এই লেনটা কত হবে তখন, কত হবে, 20 প্লাস 2W, 2 আর একইভাবে এটা কত হবে তখন, 16 প্লাস 2W, কারণ দুই দিকেই ডাব্লিউ বাড়বে, দুই দিকেই বাড়বে এই কারণে। এইবারে আপনি বলতে পারেন যে এইটার স্কোয়ার মানে কত, 20 প্লাস মানে রাস্তা সহ দিস ইন্টু দিস মাইনাস ভিতরেরটা, না এটা তো দেওয়া আছে, আর তো মাইনাস দরকার নাই, তো এটা তো দেওয়া আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু 525, এটা তো দেওয়া হয়েছিল, ওকে ফাইন। তাহলে 16 আর 20-এর ফাংশন আছে এখানে আসছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এটা কত, 16 ইন্টু 20 মানে 320, আর এখানে কত, 20 দুগুণে 40W, 16 দুগুণে 32, 40 আর 32 কত, 42W, প্লাস হচ্ছে 4W স্কোয়ার, প্লাস হচ্ছে 320 ইকুয়াল টু 525, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন করতে হচ্ছে, কারণ যেহেতু W স্কোয়ার আসছে, বুঝতে পারছেন? তো 4 দিয়ে ক্যান্সেল করে দিতে পারি মনে হয়, এই 320 থেকে 525-এর না 4 দিয়ে ক্যান্সেল হবে না, তাহলে 4W স্কোয়ার প্লাস 42W, আর এখানে কত হবে, মাইনাস কত হবে,
হুম 205 নাকি 42 হলো কি হবে? 42 হবে না? এই যে ধরেন এই 20 দিয়ে তো আপনি 2W কে গুণ করবেন, তো 40টা W। আবার এই 16 দিয়েও তো 2W কে গুণ করবেন। হ্যাঁ, ওরা যেগুলো 72 ও 72, আচ্ছা 72, সরি 72ই মাথায় ছিল, লিখছি এটা আর কি। যাই হোক, তো এখন কত হচ্ছে তাহলে 72W, তারপরে না W স্কোয়ারটা আগে আনি, 4W স্কোয়ার প্লাস 72W ইকুয়াল টু, এখানে কত, না এটা একবারে মাইনাস করে নিয়ে আসি এই পাশে, 205 না ইকুয়াল টু 0। তো এখন তো ক্যালকুলেটিভ হয়ে গেল, কত দিয়ে যাবে, মানে কততে ভাঙবে এটা? বিরাশি এবং 10, বুঝছেন? সলিউশন দেওয়া আছে আর কি শিটে, 82 এবং 10 হবে ভাঙাটা, তাহলে প্লাস 82W মাইনাস 10W মাইনাস 205 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে কত, 4W কমন নিলে একটা আসবে, কত আসবে, 4W কমন নিলে W প্লাস 21, আর এখানে 4W আর মাইনাস এখান থেকে কত কমন নিব, 5 ইকুয়াল টু 0। তার মানে তাহলে W কত আসতেছে, একটা স্যার 5/4, একটা এটা তো 5 হচ্ছে না, এটা কত হচ্ছে, এখানে 5 কমন নিলে তো 2W হচ্ছে, তাহলে তো হচ্ছে না, ঝামেলা হয়ে গেল। এটা তো স্যার এটা প্রথমটা স্যার 4W যদি কমন নেই হ্যাঁ তাহলে স্যার 4 মানে 4W কমন নিলে হচ্ছে না আর কি, কারণ কি পরেরটাতে 4W ওই মানে 4W কমন নিলে যা থাকে আর কি পরেরটাতে 21, কিন্তু দ্বিতীয় কেসে সেটা থাকতেছে না। ঠিক আছে, তাহলে 2W কমন নিতে হচ্ছে, যদিও পুরোটা কমন যায়, 2W কমন নিয়ে দেখি কি ঘটে। 2W প্লাস 41, আর এখান থেকে তো 5 কমন যাবে, 5 কমন নিলে 2W প্লাস 21, তাহলে 2W প্লাস এটা কত, 21 না স্যার 41, that's what it is। 41, দিস ইন্টু 2W মাইনাস 5। ঠিক আছে, কারণ এটা বাদ যাবে কেন, এটা বাদ যাবে কেন, মাইনাস আসবে, তাহলে এটা বাদ, তাহলে এটা নিয়ে কাজ করি আমরা। 2W মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে W কত, 5/2, 2.5। একটু ক্যালকুলেটিভ হয়ে গেছে, মানে ফিগারটা এমন দেওয়া, 525 দিকেই মনে হয়েছিল, ফিগারটা এমন দেওয়া যে ক্যালকুলেটিভ হয়ে গেছে, তো 2.5 হবে আর কি স্যার। বাট প্রসেসটা বোঝা গেছে কিনা এই জন্য বলছি, এটা রিটার্নে আসার মতন কোশ্চেন, এমসিকিউতে একটা সময় নেবে স্বাভাবিকভাবেই, কারণ এটা কোয়াড্রিক ইকুয়েশন হবেই। ঠিক আছে, এটা সলিউশন দেওয়া আছে শিটে, শিট পেলে সলিউশন পেয়ে যাবে। Next হচ্ছে 231, a rectangular field of 200 meter by 120 meter has two roads running along its center, one along the length and other along the width. If the width of the roads is 5 meter, what is the area covered by the two roads? সুন্দর কোশ্চেন, এবং এখান থেকে অনেক কোশ্চেন তৈরি হয় আর কি, হতে পারে আর কি আরো। মানে এখানে লেংথ হচ্ছে 200 নাকি, 200 মিটার, আর ব্রেথ হচ্ছে 120 মিটার। এখন রাস্তা আছে কিভাবে দেখেন, টু রোডস রানিং অ্যালং ইটস সেন্টার, ওয়ান অ্যালং দ্য লেংথ অ্যান্ড আদার অ্যালং দ্য উইথ, মানে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুইটা রাস্তা আছে, যেটা এই রেক্টেঙ্গুলার ফিল্ডের কেন্দ্র দিয়ে যাচ্ছে, সেন্টার দিয়ে যাচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এইভাবে করে একটা রাস্তা, আবার প্রস্থ বরাবরও এভাবে করে একটা রাস্তা, যেটা যে দুটো কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এখানে কেন্দ্র। এখন জানতে চাওয়া হচ্ছে যে ইফ দ্য উইথ অফ দ্য রোড ইজ 5 মিটার, হোয়াট ইজ দ্য এরিয়া কাভার্ড বাই দ্য টু রোডস। এই যে রাস্তার এই উইথ হচ্ছে 5 মিটার, তাহলে রাস্তার এরিয়াটা কত, এটা জানতে চাচ্ছি, রাস্তার এরিয়াটা কত, কিভাবে হবে? দেখেন রাস্তার এরিয়াটা, দুইটা রাস্তা এখানে, একটা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর রাস্তা,
তো দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, এটার এরিয়া কি বলতে পারি আমরা? এই দৈর্ঘ্য বরাবর রাস্তার এরিয়াটা কি হবে? এটার দৈর্ঘ্য কত? এই রাস্তাটার দৈর্ঘ্য কত? এই রেক্টেঙ্গুলার ফিল্ডের যত দৈর্ঘ্য তত, তাই না? এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, এটার দৈর্ঘ্য কত? 200। আর এটার প্রস্থ কত? এটার প্রস্থ কত? এইটুকু কত? 5 না? কোশ্চেনে বলা আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, সেটার এরিয়া কত? 200 ইন্টু 5। এবার একইভাবে প্রস্থ বরাবর যে রাস্তাটা, সেটার এরিয়া বের করব। সেটার দৈর্ঘ্য কত? এই যে এখান থেকে এখান পর্যন্ত কত? 120 এই যে 120। আর ইন্টু তার প্রস্থ কত? 5। তাহলে এটা যোগ করলে আমরা কি ডাইরেক্ট পাচ্ছি? -20 স্যার করতে হবে না? হ্যাঁ, কি হচ্ছে এখানে, এই যে মাঝখানের যে জায়গাটা, এটার ওভার কাউন্টিং, ডাবল কাউন্টিং হয়ে গেছে। এই মাঝখানের জায়গাটা আমি দৈর্ঘ্যের সময় একবার কাউন্ট করেছি, প্রস্থের সময় একবার কাউন্ট করেছি, তাহলে ডাবল কাউন্টিং আছে এই অংশটুকু। তাহলে যেটা ডাবল কাউন্টিং হয়েছে এটাকে মাইনাস করে দিব। এটার এরিয়া কিভাবে পাবো? এটা ওই যে এদিকেও 5 এদিকেও 5, তার মানে 5 ইন্টু 5, এটুকু মাইনাস করে দিব। সো ফাইনালি আমাদের এটা অ্যান্সার। ঠিক আছে? কত এখানে? 1000 যোগ 600, 1600 থেকে 25 মাইনাস করব, কত হবে? 1575। এককটা হবে কি? স্কোয়ার মিটার। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, 1575 সি অপশন। ওকে। এরকম একটা ম্যাথ রিটেনে আসছে। হ্যাঁ, এটাই বলছি আমি যে এখান থেকে এখন কি কি কোশ্চেন ক্রিয়েট হয় এবং রিটেনের জন্য আর কি। তো সেটা একটু দেখেন। এটাও রিটেন, এই কোশ্চেনও রিটেন এসছে, এই কোশ্চেনও রিটেন এসছে, কিন্তু 18তে বোধ হয়, 18তে সম্ভবত, মানে এক্স্যাক্টলি এই ফিগারটা না হোক, অন্য ফিগার দিয়ে হলো, 18তে ছিল। এখন আসেন আর কি কি কোশ্চেন ক্রিয়েট হতে পারে এখান থেকে। এখান থেকে আর কোশ্চেন হতে পারে যে আপনাকে এটা দিয়ে দিতে পারে যে কি বলা যায়, রাস্তা বাদে এরিয়াটা কত এটা বলতে পারে, রাস্তা বাদে এরিয়াটা কত এটা জানতে পারে। তাহলে 1 নাম্বার আমরা যেটা বের করছি সেটা হচ্ছে যে এরিয়া অফ রোড কত পেলাম? 1575। এখন আর কি কি কোশ্চেন হতে পারে সেটা আমি দেখছি, বলেন। 2 নাম্বার হতে পারে রাস্তা বাদে এরিয়াটা কত হবে। তো কি করব? স্যার 2400 এরিয়া, এরিয়া এক্সক্লুডিং, এক্সক্লুডিং রোড। হ্যাঁ, কি হবে? এই যে 2400 বিয়োগ এটা, রাইট? মানে এই যে আমি 2400 দরকার নাই, আমি দেখাই রাখছি এভাবে করে যে রাস্তার যে এরিয়াটা সেটা হচ্ছে যে 200 ইন্টু 120, মানে পুরো এরিয়াটা। এখান থেকে মাইনাস করব আমরা যেটা রাস্তাটা পেয়েছি আর কি, সেটা 1575। তো এটা বের করলে যা আসবে তা। তাহলে এটা হলো সেকেন্ড। থার্ড হতে পারে, দেখেন, যে এই রাস্তায় প্রতি বর্গমিটার রে ঘাস লাগাতে বা ধরেন এটা মেরামত করতে হোয়াটএভার একটা খরচ দিয়ে দিল, মনে করেন 5 টাকা। তাহলে টোটাল খরচ কত? ঠিক আছে, কস্ট অফ রিপেয়ারিং বা মানে প্ল্যান্টিং ট্রি বলেন, গ্রাস বলেন, হোয়াটএভার, রিপেয়ারিং রোড, বুঝছি? তো মনে করেন 5 টাকা করে, @5, 5 টাকা করে খরচ হয়েছে প্রতি বর্গমিটার। তাহলে টোটাল খরচ কত কি হবে? 1575 ইন্টু 5, যেটা আসবে সেটা। এরপরে হচ্ছে এটাও হতে পারে যে রাস্তা বাদে বাকি জায়গাগুলোতে ঘাস লাগানো হয়েছে, রাস্তা বাদে বাকি জায়গাগুলোতে ঘাস লাগানো হয়েছে, ঠিক আছে, এবং ওই কস্ট অফ প্ল্যান্টিং গ্রাস @ মনে করেন 10, তাহলে কত খরচ হবে আর কি, @ তাহলে রাস্তা বাদে যে এরিয়াটা এখান থেকে বেরোবে, এই যে এটা ধরেন, এটার নাম দিচ্ছি এ, তাহলে ওই এ ইন্টু 10 করে যেটা পাবো সেটা। ঠিক আছে? আর একটা হচ্ছে যেটা একটু আগে করছি আমরা আইভি এর কোশ্চেনটাতে, সেটা হচ্ছে যে সম্ভবত রিটার্নে এটাই ছিল, সেটা হচ্ছে যে আপনাকে এই 200 এবং 120 দেওয়া থাকবে এবং রাস্তার ক্ষেত্রফল 1575 যে পেয়েছি এটাও দেওয়া থাকবে। জানতে চাইবে যে রাস্তার প্রশস্ত কত, উইথ কত। ঠিক আছে? নাম্বার 5 এটা ইম্পর্টেন্ট বেশি, মানে রিটার্নের জন্য এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে 200, 120 আর এরিয়া অফ রোড হচ্ছে 1575 এখানে দিয়ে দিল। জানতে চাচ্ছে উইডথ অফ রোড কত। উইডথ অফ রোড বোঝা গেল ভাষাটা? মানে আমরা তো এখানে 5 ধরে করছি, কোশ্চেনে দেওয়া ছিল, বাট এই 5 দেওয়া থাকবে না, 1575 দেওয়া থাকবে, আর ওই যে 120 আর 200 দেওয়া থাকবে। তাহলে উইডথ কত কিভাবে বের করবো বলেন? তখন কিভাবে করবো সেটা সাজাবো? তখন আবারও আমরা এই যে উইডথ যেটা
প্রশস্ত যেটা যেটা 5 ছিল সেই জায়গায় আমরা ডব্লিউ বসাবো, আর কিছু না। তাহলে তখন দৈর্ঘ্য বরাবর রাস্তাটার এরিয়া কি হতো, যদি আমি ডব্লিউ ধরে রাখি, দৈর্ঘ্য বরাবর এটা কি হবে 200 ইন্টু 2W। ইন্টু, না শুধু ডাব্লিউ, শুধু ডাব্লিউ না, এই যে এইটুকু তো, এটা ডব্লিউ তো, এই 5টাই তো এখন ডব্লিউ, তাহলে 200 ডাব্লিউ, তারপরে প্লাস 120W। 120 ডাব্লিউ। কিন্তু আবারও কি হবে, ওই মাঝখানে না ওভারল্যাপিং পার্ট ছিল, সেটা মাইনাস করব কত, ডব্লিউ ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ স্কোয়ার, যেটা এখানে 5 ইন্টু 5 ছিল আর কি, ঠিক আছে, ইকুয়াল টু সেইটা দেওয়া আছে কত, 1575। এবার ডাব্লিউটা কত, এটা সলভ করতে হবে। তো এটা পারা যাবে না, কোয়াড্রেটিক ইকুয়েশন আর কি, যেটা ঠিক আমরা ইমিডিয়েট আগের কোশ্চেন, যে আইবি এর কোশ্চেনটাতে এসেছিল সেটা করেছিলাম আর কি। কিন্তু ওইটার এই মানে রাস্তার অবস্থান একরকম, আর এটার রাস্তার অবস্থান আরেক রকম আর কি। কিন্তু হোয়াট এভার, রাস্তার পুরুত্ব বের করতে হলে আমাকে এইভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনে যেতে হবে, কোনো উপায় নাই আর অন্য কিছু করার। এটা সলভ করলে এটা ডাব্লিউ বেরোবে, ঠিক আছে। তাহলে এই 3 রকমের কোশ্চেন এখান থেকে, এই ঠিক এই টাইপের ইয়া থেকে হতে পারে। স্যার এই টাইপের আরেকটা প্রবলেম একটু সলভ করে দেবেন স্যার? কি প্রবলেম? স্যার যদি কর্ণ বরাবর রাস্তা থাকে রাস্তার শোনেন, কর্ণ বরাবর রাস্তাওয়ালা যে কোশ্চেনটা সেটা ভুল, হ্যাঁ, এটা নিয়ে আমি ব্যাখ্যা করি না, কখনোই করি না, কারণ এটা ভুল, এটা কখনো এটা বের করা সম্ভব না। যদিও কেউ কেউ বের করে, এটা ভুল বের করে। কারণ যখন এটা, যে মূল কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এদিকে 40 এদিকে 30, কর্ণ বরাবর 2 ফুট একটা রাস্তা আছে, ঠিক আছে, 2 ফুট রাস্তা আছে। এখন এই নিয়ম অনুযায়ী হবে যে এই রাস্তা আর এই রাস্তা, এবং মাঝখান থেকে মাইনাস করবে এইটা। এখন এইটা যে মাইনাস করবে, এই মাইনাসটাতেই ভুলটা, রাস্তাটা পাওয়া যাবে ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় ভুল। কেন ভুল? কারণ এইটা যখন 30 আর 40 হচ্ছে, এই মাঝখানে সবাই এটা বর্গ বানায় বিয়োগ করে, বর্গ যেটা আমরা এই যে ডব্লিউ ইন্টু ডব্লিউ করছি বা 5 ইন্টু 5 করছি, এখানে কিন্তু সেটা না, কারণ এখানে কিন্তু এটা বর্গ না, এটা বর্গ না, হ্যাঁ, রম্বস না? এটা কি সেটাও জানি না, না রম্বস তো মানে সব বাহু সমান হয়ে যাবে, কিন্তু সেটাও না, রম্বসও না। আবার যদি ধরেন রম্বসও হতো, এটা আয়তক্ষেত্র হবে আসলে। তো কথা হচ্ছে যে এখানে আমরা তাহলে এই এরিয়াটা বের করতে পারবো না এক্স্যাক্টলি, হয়তো বের করা যাবে অনেক জটিল প্রসেসে, আর অবশ্যই বের করা যেতে পারে, কিন্তু আমি বলতে চাইছি যেটা অ্যাভেলেবেল আছে আর কি, বা আমাদের দেশে প্রচলিত, এটা ভুল। তো এই জন্য এটা নিয়ে আমি ব্যাখ্যা করি না, এটা নিয়ে চিন্তা করার দরকার না, কারণ এটার অ্যাকচুয়াল অ্যাকুরেট অ্যান্সার বের করা খুব টাফ হয়ে যাবে যখন কর্ণ বরাবর দেওয়া থাকবে। কারণ এই জিনিসটা সবাই দেখবেন এটাকে বর্গ হিসাবে বিয়োগ করে দেয়, এটা বর্গ না, ঠিক আছে। আবার ধরেন আপনি রম্বস যদি বলেন, তো রম্বসের এরিয়া বের করার তো টাফ, কারণ এটার পর হাইট লাগবে, ইয়া লাগবে, অনেক কিছু বের করা লাগবে। এই অংশটুকু মানে যেটা আমরা 5 ইন্টু 5 দিয়ে মাইনাস করছি পরের অংশটা, সেটার কথা বলতেছি। বাট এই অংশটা, এই যে এই লেংথটা মানে এই রাস্তা এটা বের করে ফেলা যাবে, কিন্তু মাঝখানের অংশটা তো মাইনাস করতে হবে। এই মাইনাস জায়গাটাই ভুল করে সব জায়গাতে ভুল, এটা কখনোই স্কোয়ার না। কারণ যখন এটা 30-40 তখন কখনোই এটা স্কোয়ার না। আবার স্কোয়ার হতো কখন, যদি এটা বর্গ হতো, মানে সাধারণত যে কোশ্চেনটা আছে এইদিকে 40 এইদিকে 30 এভাবে আছে, তো তখন এটা দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে না, এদিকের মানে ইয়েগুলো সমান হবে না, না হওয়ার কারণে এটা বর্গ না, যেটা আমি বর্গ মানে বিয়োগ করে দিচ্ছি সেটা না। তো এই জন্য আমি কোশ্চেনটা ডিসকাস করি না, কারণ এটা আসলে সাদা মাটায় সহজ সলিউশন নাই কোনো, বুঝছেন, যেটা করে থাকে আর কি সেটা ভুল, ওটা মাথায় রাখেন তাহলে হলো। নেক্সট হচ্ছে a rectangular field will be fenced on 3 sides leaving a side of 20 feet uncovered. If the area of the field is 680 square feet, how many feet of fencing will be required? এটা তো এই বছরের কোশ্চেন, এবং আগেও আসছে এই টাইপের কোশ্চেন। মানে আচ্ছা, রেক্টেঙ্গুলার ফিল্ড উইল বি ফেন্সড অন 3 সাইডস, মানে একটা রেক্টেঙ্গুলার ফিল্ড 3টা সাইডেই ইয়ে করা হবে, ফেন্স দেওয়া হবে, বেড়া দেওয়া হবে। আর 20 ফিট এটা আনকভার্ড, তাহলে এই যে জায়গাটা আনকভার্ড এটা 20 ফিট, তো এইদিকে 20 ফিট হলে তো এইদিকেও 20 ফিট নাকি, হ্যাঁ রেক্টেঙ্গুলার এটা তো 20, ঠিক না বলেন। এখন এরিয়া হচ্ছে 680, অর্থাৎ এই পুরোটার এরিয়াটা যদি আমি নেই তাহলে এটা 680। এখন জানতে চাচ্ছে যে হাউ মেনি ফিট অফ ফেন্সিং উইল বি রিকোয়ার্ড, তাহলে ফেন্সিং এর জন্য কত ফিট দরকার, অর্থাৎ 3টা সাইডের দৈর্ঘ্য দরকার, এই সাইড তো 20 আছেই, আর এই সাইড তো এইদিকে 20, আর শুধু এই সাইডটা পেলেই কিন্তু আমি এই সাইডটা দুবার আসবে, তাহলে হয়ে গেল। এখন এই সাইড কিভাবে পাবো, এই যে এরিয়া দেওয়া আছে 6, রাইট, হ্যাঁ, কারণ এই এরিয়াটা তো আসলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
তো একটা সাইড তো আমি মানে 20 জানি, আর একটা সাইড কত, ওই 20 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 34. 34। 34 সো এই 34 এইদিকেও আসবে, এইদিকেও আসবে, তাহলে এই তিন সাইডে কিন্তু আমার ফেন্স দিতে হবে। তাহলে কত লাগতেছে? স্যার 34 ইন্টু 2 প্লাস 20 হ্যাঁ, তো কত হলো? 8 কত? 8 88। সো অপশন ইজ ডি। A rectangular plot of land has a fence along three of its four sides. The unfenced side and the side opposite the unfenced side have a length that is three times the length of other two sides. If the area of the plot is 432, what is the total length of the fence? কোশ্চেনটা আগেরটার মতোই, কিন্তু ইনফরমেশনটা এখানে একটু ঘুরাই দেওয়া আছে। ঘুরাই দেওয়া আছে কি, এই যে এইটা আনফেন্সড ওই সাইডটায়। এখন যেটা আগেরটা তো সুন্দরভাবে এটা 20 দিয়ে দিয়েছিল, এখানে সেভাবে দেয়নি। কি দিয়েছে? দ্য আনফেন্সড সাইড অ্যান্ড দ্য সাইড অপোজিট দ্য আনফেন্সড সাইড হ্যাভ এ লেংথ দ্যাট ইজ থ্রি টাইমস দ্য লেংথ অফ দ্য আদার টু সাইড। অর্থাৎ আদার টু সাইডের মনে করেন ধরেন এটা নিলাম এক্স, তাহলে এটা কত? এটাও এক্স। তাহলে এই দুই সাইডের সাম কত? 2x। আর আনফেন্সড এবং এই আনফেন্সড অপোজিটে এই 2x এর 3 গুণ আছে, তো 3 গুণ মানে কত? 6x। তো 6x যদি হয় তাহলে প্রত্যেক সাইডে কত করে? 6x 6x. 3x 3x। এই হচ্ছে কাহিনীটা। এখন এরিয়া দেওয়া আছে 432, তাহলে ওই লেংথ অফ ফেন্স কত হবে? তো এরিয়া 432, তার মানে কি এই 3x ইন্টু এক্স, স্কয়ার সমান 432 রাইট। তাহলে 3x স্কোয়ার হচ্ছে 432, এক্স স্কোয়ার কত? 144 নাকি? তাহলে এক্স কত? 12। তো এক্স যদি 12 হয়, এটা 12, এটা 12, আর এটা 36, তাহলে মোট কতটুকু লাগতেছে? মানে 12 3টা 4টা 5টা লাগতেছে, স্যার 60 তাহলে 60। ওকে, বুঝে গেছে? দেখেন এটা কিন্তু এক্সামে টাইম নিবে, যদি আপনি খুব দ্রুত এভাবে ড্র করে একটু ইয়ে না করেন তাহলে টাইম নিয়ে ফেলবে আর কি। মানে ইয়েটা পিকচারটা মাথায় থাকতে হবে, ড্র করেন না করেন হোয়াট এভার, পিকচারটা মাথায় থাকলে কাহিনীটা সহজ হয়ে যাবে আর কি। নেক্সট ওয়ান, হাউ মাচ উইল ইট কস্ট টু ফেন্স ইন এ ফিল্ড দ্যাট ইজ 360 সেন্টিমিটার লং অ্যান্ড 160 সেন্টিমিটার ওয়াইড উইথ ফেন্স দ্যাট কস্ট 100 মিটার। তাহলে ফেন্স নির্মাণ করতে যার লেন্থ হচ্ছে 360 মিটার, ব্রেথ হচ্ছে 160 মিটার সেন্টিমিটার সরি, তাহলে 100 টাকা করে প্রতি মিটারে টোটাল খরচ কত? তাহলে প্রথম থেকে আমার টোটাল কত লেন্থের ফেন্স লাগবে, কি হবে তার পরিসীমা না, পরিসীমা কিনা 360 যোগ 160 ইন্টু 2, পেরিমিটারটা কত দাঁড়ালো? Divided by কি 100 হবে? হ্যাঁ, যদি আমি মিটারে একবারই বের করতে চান, যদি একবারই মিটারে বের করতে চান তাহলে ডিভাইড বাই 100 হবে। কারণ কি এটা এগুলো দেওয়া আছে সেন্টিমিটারে, আর টাকার হিসাব যেটা দেওয়া ছিল ফেন্সের সেটা দেওয়া আছে মিটার, পার মিটার হিসাবে। তাহলে এই যে যেটা বেরোবে এখানে পরিসীমাটা, সেটাকে আমি 100 দিয়ে ভাগ করে দেই। ঠিক আছে, 100 দিয়ে একবারই ভাগ করব, কারণ এটা ওয়ান ডাইমেনশনাল লেন্থ শুধুমাত্র। যদি এরিয়া হতো তাহলে দুইটা 100 দিয়ে ভাগ করতে হতো আর কি। এটা যেহেতু শুধুই লেন্থ মানে ওয়ান ডাইমেনশনাল আইটেমের জন্য একবার 100 দিয়ে ভাগ করব। তাহলে এটা কি বেরোবে? আমার এই পরিসীমাটা এত মিটার বেরোবে। এক এক মিটারে খরচ হয় 100 টাকা, তাহলে ইন্টু তাহলে মোট খরচ কত? তা আলটিমেটলি দেখেন এই 100 আর এই 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এই 100 দিয়ে ভাগ করা হয়েছে কেন? মিটারে কনভার্ট করার জন্য। আর এই 100 দিয়ে গুণ করা হয়েছে কেন? পার মিটারে 100 টাকা করে খরচ এই জন্য। তো আলটিমেটলি এটা ক্যান্সেল, তাহলে এখানে যা আসবে তাই অ্যান্সার। কত আসবে? 1040 না? 1000.
235. The cost of leveling a square ground at the rate of টাকা 0.80 per 100 meter square is টাকা 28.80. Find the cost of fencing the same at the rate of এত। সুন্দর কোশ্চেন। এই কোশ্চেন মধ্যে আসে নাই এখনো, কিন্তু আসার মতন কোশ্চেন। এটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন। দেখেন 0.80 টাকা করে, 0.80 করে পার 100 মিটার স্কোয়ারে, কিন্তু আবার পার মিটার স্কোয়ারে না, প্রতি 100 স্কোয়ার মিটারে 0.80 টাকা করে খরচ হয়ে মোট 28.80 খরচ হয়েছে। এটা কি এরিয়া কাভার করতে, যে দ্য কস্ট অফ লেভেলিং দ্য স্কোয়ার গ্রাউন্ড, স্কোয়ার গ্রাউন্ড মানে এই যে স্কোয়ার গ্রাউন্ড, এইটার এই ভিতরের অংশগুলোতে এই কাজটা করতে আর কি প্রতি 100 স্কোয়ার মিটারে 0.80 করে খরচ হয়ে মোট 28.80 খরচ হয়েছে। আর জানতে চাচ্ছে যে কস্ট অফ ফেন্সিং দ্য সেম, এবার আমি এটার ফেন্সিং এ চারদিকে আর কি চতুর্দিকে ফেন্স লাগাবো, এবং তখন খরচ হচ্ছে প্রতি মিটারে 0.60, তাহলে কত খরচ হবে? এখন প্রথমে কি লাগবে তাহলে আমার এখানে? দৈর্ঘ্য লাগবে না, মানে এই বর্গক্ষেত্রের মানে এক বাহুর দৈর্ঘ্যটা লাগবে, লাগবে কি না? তো কিভাবে আসবে? দেখেন 28.80 টাকা যদি মোট খরচ হয়, 28.80 টাকা যদি মোট খরচ হয়, কত হিসাবে? পয়েন্ট হিসেবে। তাহলে আমি 0.8 দিয়ে ভাগ করলে আমাকে কি বেরোবে? এই এরিয়া এরিয়াটা বেরোবে। বাট এটা আবার 100 মিটারের একটা কাহিনী আছে, মানে 1 মিটার যদি হতো তাহলে জাস্ট এইটুকুই করতাম, কিন্তু যেহেতু 100 মিটারের 100 স্কোয়ার মিটার আর কি, 100 স্কোয়ার মিটার খরচ আর কি এত, তাহলে 1 স্কোয়ার মিটারের খরচ কত, কি করতে হচ্ছে আবার? এটা আবার 100 দিয়ে ডিভাইড করব। 100 দিয়ে ডিভাইড করো, তাহলে ওই কাজটা একবারই করে ফেলি আর কি, 100 দিয়ে ডিভাইড করে। কারণ আমার লেন্থ দরকার 1 ইউনিট হিসেবে দরকার, 100তে না। তাহলে এটা আমাকে ফাইনালি অ্যান্সার দিবে। তাহলে কত কি হবে বলেন তো? এই যে ডেসিমাল এক ঘর আর এখানে দুইটা শূন্য, তাহলে এই ডেসিমালটা উঠে গেলে এখানে এটা হয়ে যাবে। তাহলে এখন নিচে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে 80, আর উপরে 28.8, কত হবে তাহলে? Most of the 70. হ্যাঁ, এটা তো বাদ। 28 দিয়ে 280 কে ক্যান্সেল করা যায়, কবার যাবে? 4 আর না 3 বার, 3 আর 24, তারপর 3.6, আর যেহেতু এখানে 10 আছে এখনো, তার মানে 0.36। ভুল হলো নাকি কোথায়? ভুল হয়ে গেল কোথায়? মানে ডেসিমালের ভুলটা হয়েছে, এমনিতে ক্যালকুলেশনে ভুল নয়, ডেসিমালটায় অ্যাট দ্য রেট অফ 0.80 পার 100 মিটার স্কোয়ার। পার 100 মিটার স্কোয়ারে এত টাকা। আচ্ছা, শুধুই এটা বের করি আপাতত, দেখি 100 এর হিসাবটা পরে নিচ্ছি। 28.80 ডিভাইডেড বাই 0.80, এখানে কত আসবে? এটা তো দুইটা ঘর, তাহলে ডেসিমাল চলে যাবে, 0 চলে যাবে, 8 দিয়ে ক্যান্সেল করলে কত জানো আসছিল? 36 আসছিল, তাই না? 36 sir. 36। এই 36 খরচ হচ্ছে পার 100 মিটার স্কোয়ারে। ডেসিমালটা কোথায় যাবে? 100 মিটার স্কোয়ার ধরলে এত আসে এক একটা সাইড। ছত্রিশ। এটা কি তাহলে 3600 হচ্ছে নাকি?
3600 হচ্ছে নাকি, মানে এতগুলা 100 মিটার আছে, 36টা থ্রি পয়েন্ট সিক্স, ডেসিমালটা নিয়ে তো ইয়েতে পড়ে গেলাম। কিছু বের হয় আপনাদের, মানে এই 100টাকে কি করা, হ্যাঁ মাথা একটু কাজ করছে না। 100 মিটার স্কোয়ার প্রতি 100 স্কোয়ার মিটার, প্রতি 100 স্কোয়ার মিটার এত টাকা করে, মোট এত টাকা হয়েছে। তার মানে এটা দিয়ে ভাগ করাতে এতগুলা এই 36 100 মিটার স্কোয়ার আসছে। তার মানে এরিয়াটা হচ্ছে 3600 মিটার স্কোয়ার এরিয়া, 3600 মিটার এরিয়া আসছে এটা। হ্যাঁ, এখান থেকে আমরা সাইড বের করব। সাইড তাহলে কত হবে, 60 মিটার। তাহলে সাইড 60 মিটার হলে এবারে আমাকে যেটা ওই ফেন্সিং করতে হবে, তখন 4টা সাইড, যেহেতু এটা বর্গক্ষেত্র 4টা সাইড সমান হবে, তাহলে কত হবে, 4 ইন্টু 60 এত মিটার হবে। এই এত মিটারের প্রতি মিটারে 0.6 করে খরচ হবে, তাহলে ইন্টু 0.6। তাহলে এটা আমার ফাইনাল অ্যান্সার। দেখেন কত আসতেছে, 0.6 হওয়ার জন্য এটা ক্যান্সেল হয়ে যাবে। তাছাড়া 36 ইন্টু 4 144, 144 টাকা। ঠিক আছে, ওকে। দেখেন এটা একটু কনফিউশন তৈরি হয়েছিল, কনফিউশনের কিছু নাই। আমরা এই যে টোটাল টাকা 28.80 লাগলো, আর 0.8 ইউনিট করে যদি খরচ করি তাহলে কতটা ইউনিট আছে, 36টা ইউনিট। আর এই 36টা ইউনিট কি প্রতি 100 স্কোয়ার মিটারের আর কি এটা। তার মানে হচ্ছে যে এখানে 3600 স্কোয়ার মিটার এরিয়াটা আছে, 3600 স্কোয়ার মিটার এরিয়া আছে, প্রতি 100তে আর কি এই 36 আসতেছে, তাই না? তাহলে এরিয়াটা কত, 3600 স্কোয়ার মিটার এরিয়া কিন্তু। আর আমাদের দরকার ফাইনালি সাইট, কেন, কারণ আমরা এই চতুর্দিকের ফেন্স নির্মাণ করতে খরচ কত সেটা বের করবো। তাহলে সাইট কত, এটাকে রুট করলে চলে আসবে, অর্থাৎ 60 মিটার। তার মানে এটা প্রত্যেকটা সাইট 60 মিটার করে, 60 60 60 করে। এখন তাহলে ফেন্স নির্মাণ করতে কত খরচ হবে যদি প্রতি মিটারে 0.6 করে হয়, তাহলে 4 ইন্টু 60 ইন্টু 0.6, 144 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে না? নেক্সট ওয়ান, a rectangular area of 16 meters by 12 meters is surrounded by a road 3 meters wide. The area of the road is what? তো এটা তো আগে এরকম করেছি আমরা, মানে ইয়েটা রেক্টাঙ্গুলার এরিয়া সারাউন্ডেড বাই, তাহলে এটা হচ্ছে যে 12 আর 16, আর বাইরে দিয়ে 3 মিটার ওয়াইড একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফলটা কত? তো রাস্তার ক্ষেত্রফল কত হবে, এদিকে প্রতি পাশেই 3 করে আছে আর কি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হওয়া উচিত, রাস্তা সহ একটা সাইড কত, 16+6, রাস্তা সহ 16+6, আর প্রস্থ কত, 12+6। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল এটা আসবে না, এখান থেকে যদি রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই তাহলে রাস্তার ক্ষেত্রফল বেরোবে এটা। তো কত হচ্ছে সেটা, 16×6 মানে 22, আর 18 বিয়োগ 192, তো 22 আর 18 কত হয়, 22 20 বার নিলে 440, এখান থেকে 44 মাইনাস করব, 44 মাইনাস করলে 204 নাকি, সরি 396, 396 থেকে 192 মাইনাস করব, কত হচ্ছে 204, 204 আসতেছে। দেখেন, আচ্ছা আরেকটা ওয়ে আছে শর্টকাট। দেখেন শর্টকাট মানে কি, আন্ডারস্ট্যান্ডিং, এটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং, আপনি তখন এই এতগুলো ক্যালকুলেশন হয়তো করা লাগে না।
সেটা কি, এই যে দৈর্ঘ্য 16 এবং প্রস্থ 12, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, মানে করেন আপনি এই যে রাস্তাটা, বাইরের যে রাস্তাটা, এটারে টাইনা লম্বা করে দিলেন আর কি, টেনে পুরাটারে লম্বা করে দিলেন। তো এই লম্বাটার মধ্যে কি কি আসতেছে? এই জায়গাটা আসতেছে একবার, দুইবার, এই জায়গাটা আসতেছে একবার, দুইবার, বুঝছেন কিনা? মানে জাস্ট এই আমি দেখাচ্ছি পিকচার, তাহলে মাথায় থাকবে হয়তো বা। এই দেখেন, এই যে যেটা 16 সেটা আমি ওইখান থেকে টানতেছি এইটুকু, এই, আবার এইদিকেও তো 16, এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে দুইবার আসলো না? আবার এটা যেটা 12, সেটা এখান থেকে খেয়াল করেন, এখান থেকে এখান পর্যন্ত এইটুকু 12, তাহলে এখান থেকে এখান পর্যন্ত এইটুকু 12, তাহলে এই জায়গায় যখন আমি লম্বা করব, তাহলে টোটাল লম্বাটা কি পাচ্ছি? এখানে একটা অংশ বাদ রয়েছে, সেটা পরে আসতেছি, এই জায়গাটা বাদ রয়ে গেছে, এই জায়গাটা বাদ রয়ে গেছে, কর্নারগুলো আর কি, কর্নারগুলো বাদ রয়ে গেছে। তাহলে কর্নার বাদে বাকি যে জায়গাগুলো দাঁড়াচ্ছে, এই যে এটা, এইটা, এইটা, এটা, এটা আসলে কি, এই যে 16 দুবার, 12 দুইবার, তার মানে 16 যোগ 12 ইন্টু 2, ইন্টু 2, তাহলে এটা পাওয়া গেলো। আর প্রস্থ কত? ওই যে রাস্তাটার প্রস্থ কত, মানে এই জায়গাটা পুরোটা লেন্থ টানলাম, সেটা হচ্ছে 16 যোগ 12 ইন্টু 2। আর প্রস্থ কত? রাস্তার প্রস্থ তো 3 বলা আছে, এই যে 3, তাহলে এরিয়া কত হবে? ইন্টু 3। এবার আসেন, কিছু অংশ বাকি রয়ে গেছে, আমি যেটা নিয়েছি সেটা শুধু এইটাকে, এই দৈর্ঘ্য বরাবর এইটা বাইরে দিয়ে, আবার এই দৈর্ঘ্য বরাবর এই বাইরে দিয়ে এটা, প্রস্থ বরাবর বাইরে দিয়ে এইটা, প্রস্থ বরাবর বাইরে দিয়ে এটা, কিন্তু কর্নারগুলো বাকি রয়ে গেছে না? এই কর্নারগুলোর মতো তো রাস্তা আছে, আছে কি না? কর্নার বাকি আছে কিনা? হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার। কর্নারগুলো বাকি আছে, তো কর্নারগুলো তো অ্যাড হবে রাস্তার সাথে। তো কর্নারে কত করে আছে? প্রত্যেকটাতে 3 × 3 করে আছে না? হ্যাঁ 3 × 3 করে, হ্যাঁ। তাহলে এটা যোগ করতে হবে 3 × 3 কয়টা? 4টা। এইটা ডাইরেক্ট আপনার অ্যান্সার চলে আসবে। বাইরে দিয়ে যদি থাকে, এই যেটা আমরা যোগ করলাম, সেটা বাইরে দিয়ে থাকলে যোগ হয়, আর যদি রাস্তা ভিতর দিয়ে থাকে সেম প্রসেসে এটা বিয়োগ হয়। সেম প্রসেসে মানে কি, প্রথম অংশটা সেম থাকবে, শুধু তখন বিয়োগ হবে। যদি বলতো যে ভিতর দিয়ে রাস্তা আছে, তাহলে বিয়োগ হবে, আর বাইরে দিয়ে রাস্তা তখন যোগ হবে, কারণ বাইরে দিয়ে যখন রাস্তাটা আপনি চিন্তা করবেন, মানে মাথায় নেবেন, এটা বড় হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাবে। আর ভিতরে যখন রাস্তা, তখন এটা বিয়োগ হয়ে যাবে। আর প্রসেসটা এটা কি করলাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2 ইন্টু যে ইয়েটা, রাস্তার যে প্রশস্তর কথা বলা হয়েছিল, এই যে 3, সেটা। আর এর সাথে রাস্তা যখন বাইরে, তখন এই এই কর্নারগুলো, 4টা কর্নার যোগ হয়ে যাবে। তো কিভাবে? 3 × 3 × 4। আর সেম জিনিস যদি রাস্তা ভেতরে বলতো, তখন এটা মাইনাস হতো। তো কত আসে, আসে কিনা দেখেন এখানে, 16 আর 12 28, 28 ইন্টু 6 কত? আর প্লাস 36, কত আসে? 28, এটা তো 28, সরি কি লিখি, 28 ইন্টু 6 মানে কি, আহ, 6, 6 20 বার, 6 দ্বিগুণে 12, 120, এবং হচ্ছে যে 6টা 48, তাহলে কত আসতেছে? 48 আর 20-এ 168, 168 প্লাস 36 কত হয়? হচ্ছে না 204? 204 হচ্ছে। তো এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা বুঝলে অনেক সময় ক্যালকুলেশনটা কাজ মানে কমে যায়, এই জিনিসের দরকার হয় না আর কি। হ্যাঁ, বলেন দেখি, একটা প্র্যাকটিস করি, তাহলে বোঝা যেতে পারে। লেটস সে এটা 12 আর এটা 10, তাহলে রাস্তার বাইরে 2 ফুট একটা রাস্তা ইয়ে আছে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই বড় ক্ষেত্রে বাইরে আর কি, 2 ফুট রাস্তা আছে, ক্ষেত্রফল কত হবে বলেন? আউটসাইড, রাস্তাটা আউটসাইডে আছে, তাহলে ওই রাস্তার ক্ষেত্রফল কত? কি করব, কি বলছিলাম, এই যে 12 যোগ 10, 12 যোগ 10 ইন্টু 2, দুবার নিব, আর ইন্টু ওই যে 2 ফুট রাস্তা আছে, সেই 2 ফুটটাও লাগবে। ঠিক আছে, এখন এখান থেকে কর্নারগুলো বাকি রয়ে গেছে, সেগুলা যোগ করব। কর্নার কি বাকি আছে? ওই যে 2 ফুট ইন্টু 2 ফুট ইন্টু 4টা, এইটা হবে আর কি ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পারছি কিনা বলেন? জি স্যার 136 আচ্ছা, একইভাবে যদি বলতো যে ভিতরে আছে, ইনসাইড, রাস্তাটা ইনসাইড, তখন কি হতো? তখন এই প্রসেসটা সেমই থাকবে, যে 12 যোগ 10 ইন্টু 2, আর ইন্টু রাস্তার ক্ষেত্রফল যেটা, মানে প্রশস্ততা 2, সেটা থাকবে। কিন্তু যখন ভিতর দিয়ে রাস্তাটা, মানে রাস্তার ভিতরে, তখন এই যে কর্নারগুলো কমে যাচ্ছে, ভিতরে আসার কারণে কর্নার কমে যাচ্ছে, তো তখন -2 × 2 × 4 হবে। এই, ঠিক আছে, মনে থাকবে এই জিনিসটা, এটা খেয়াল করার চেষ্টা করুন, নিজে থেকে 2 একবার করেন, দেখবেন মনে থাকবে আর কি, এটা তাড়াতাড়ি ক্যালকুলেশন দিয়ে দিবে।
কোশ্চেন নাম্বার 237, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সুন্দর কোশ্চেন, বলেন তো কি হবে? স্যার 21% হবে। 21%, এটা সবাই জানি আমরা, তাই না? কারণ কি, এটা ওই যে ইয়ে আর কি, সাকসেসিভ পার্সেন্টেজের বিষয়। সাকসেসিভ পার্সেন্টেজ, প্রত্যেক বাহু 10% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে এইটা মানে মানে আগে যদি লেটসে 10 থাকতো তাহলে এরিয়াটা 10 × 10 100 হয়ে যেত, 100 থাকতো। আর এখন 10% বৃদ্ধি পাওয়া মানে নতুন করে 11 হলো। তো প্রত্যেক বাহু যদি বাড়বে তাহলে দৈর্ঘ্য 11 প্রস্থ 11, কত? 121, এবং বাড়লো কত? 21, এবং সেটা 100তে বাড়ছে তাহলে 21%। বাট সাকসেসিভ আমরা জানি করতে পারি, যেহেতু এখানে দৈর্ঘ্য লেংথ ইনটু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, তো দুইটা নাম্বারের প্রোডাক্ট ইকুয়াল টু থার্ড একটা নাম্বার যদি হয়ে থাকে তাহলে এখানে এই দুইটা নাম্বারের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সাকসেসিভ পার্সেন্টেজের এফেক্টে হয়। অর্থাৎ 10% বৃদ্ধি পাওয়া মানে তাহলে দৈর্ঘ্য 10 প্রস্থ 10 প্লাস 10 × 10/100, তো ইট ইজ 21%। তার মানে হচ্ছে যে 10%-এর ডাবল ইনক্রিমেন্ট, 10%-এর ডাবল ইনক্রিমেন্ট আমরা বহু কোশ্চেন পার্সেন্টেজে করে আসছি, সেই জিনিসই এখানে নতুন করে কিছু নয়, আমরা দেখা মাত্র অ্যান্সার বলতে পারি। তাহলে 10% ডাবল ইনক্রিমেন্ট হচ্ছে 21% উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, এখন পরের কোশ্চেনটা কি হবে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? 5%। কেন এখানে এখানে সাকসেসিভ হবে না? Sir, one dimension যেহেতু দৈর্ঘ্য দেওয়া, এখানে শুধুই দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, প্রস্থর কথা বলা নাই, প্রস্থ বাড়েনি। তো যদি না বাড়ে তাহলে লেংথ ইনটু ব্রেথ ইকুয়াল টু এরিয়া, তাহলে লেংথ শুধুমাত্র যদি 5% বাড়ে, শুধু লেংথ যদি বাড়ে তাহলে এরিয়া কি হবে? এটা যত পার্সেন্ট বাড়বে এরিয়াও ঠিক তত পার্সেন্টই বাড়বে, কারণ ব্রেথের উপরে কোনো ইফেক্ট পড়ে নাই, এটাও জানি আমরা, তাই না? এটার সম্পর্ক কি, এই দুটার কি সম্পর্ক? তো এখন স্যার এটা ডিরেক্ট ডিরেক্ট সম্পর্ক, ডিরেক্টলি প্রপোর্শনাল। তো ডিরেক্টলি প্রপোর্শনাল মানে এটা যেহেতু বাড়ছে এটাও বাড়বে, কারণ দুই পাশের সাথে সম্পর্কটা ডিরেক্টলি হয়। আর একসাথে থাকে যেগুলো গুণ আকারে থাকে তাদের মাঝে ইনডিরেক্ট প্রপোর্শন হয়। আর যখন মানে এই দুইটা চেঞ্জ হবে, দুটোটা চেঞ্জ হবে, তখন সাকসেসিভ আকারে ইয়েটা আসবে আর কি, সাকসেসিভ আকারে। তো এখানে কোনো গল্প নাই, কোনো কিছু নাই, শুধুই কনসেপ্ট যে যেহেতু একটা আইটেম বাড়ছে তাহলে ইফেক্টটা এরিয়াটা সেটা ওই এত পার্সেন্টই বাড়বে, 5%, আর কোনো অঙ্ক করার দরকার নাই। ঠিক আছে না? Next, if the area of a rectangular plot increases by 30% while its breadth remains the same, what will be the ratio of the areas of new and old figure? কত হবে বলেন? এখানেও কিন্তু আগের কাহিনী, ব্রেথ রিমেন সেম। তো যদি ব্রেথ রিমেন সেম হয় তাহলে নতুন এরিয়াটা কত বাড়বে? 30% বাড়বে। 30% যদি বাড়ে তাহলে কত হয়ে গেল? 30% বেড়ে কত হয়? 130 হয়। আর আগে কত ছিল? আগে স্যার 100 100 ছিল। তাহলে এখন চেয়েছে কিভাবে রেশিওটা? হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ নিউ অ্যান্ড ওল্ড। তাহলে এটা নিউ ইজ টু ওল্ড কত হচ্ছে? 13:10। 13:10 কিন্তু কোনোটাতেই নেই, এই জন্য নান অফ দিস হবে। দেখেন এই ডি দিয়েছে কিন্তু ভুল করার জন্য। কেন? কারণ রেশিও ঘুরে দিছে, কাজে অনেকে 10-13 পাইও হয়তো এটাকে অ্যান্সার করে দিবে, বাট রেশিও তো জানতে চেয়েছে যে নিউ অ্যান্ড ওল্ড। নিউটা 30% বাড়বে, তাহলে এটা 13/10 হবে। পরের কোশ্চেন বলেন। এগুলো ইজি কোশ্চেন, কারণ ওই পার্সেন্টেজ উঠানামা যেগুলো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের থেকেই জানি। দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, ক্ষেত্রফল কি হবে? সাকসেসিভ অ্যাপ্লাই করা যায়, মাল্টিপল ফ্যাক্টর অ্যাপ্লাই করা যায়, অনেক কিছুই করা যায়, তাই না? আবার 100 ধরেও করা যায়, 100 থেকে নিয়েও করা যায়। 100কে 20% ইনক্রিজ হলে কত? 120। 120 আবার 10% ডিক্রিজ হয়ে গেছে, কত হবে? কত কমবে? 12 কমবে। 12 কমলে কত হবে? 108। তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট বাড়লো? 8%। সাকসেসিভ করলে 20 মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 20 × 10/100। মাল্টিপ্লাই ফ্যাক্টর করলে 20% ইনক্রিজ মানে 6/5 ইন্টু 10% হ্রাস মানে 9/10। তাহলে এখানে 6 নং 54, 54/50 মানে 50-এ 4 বেড়েছে, 50-এ 4 বাড়লে 100-তে 8 বাড়বে। অনেকভাবে আপনি চিন্তা করতে পারেন। নেক্সট কি হবে? ডিক্রিজ বাই 40 আর ইনক্রিজ বাই 50।
তাহলে -40 আর +50 আর কি কত হবে? এভাবে চিন্তা করতে হবে, -40 মানে 60 তে চলে যান, ডাইরেক্ট 60 তে চলে যান, কারণ ডিক্রিজ 40 মানে কি 40% কমে গিয়ে 60 হলো। এখন এটাকে 50% ইনক্রিজ করা হয়েছে, তো 50% মানে 60 কি 50% ইনক্রিজ করলে কত হবে, মানে কত ইনক্রিজ হবে? 60 এর অর্ধেক যোগ হয়ে যাবে না? 30 হবে স্যার। তার মানে আলটিমেটলি কত? 90। তাহলে এখন তাহলে কি হলো, শুরু তো হয়েছিল 100 থেকে, আসছে এখন 90 তে, তো কি ঘটলো? 10% 10% কমে আসছে। ঠিক আছে, যে কোনো মেথড, এখানে 4-5টা মেথড আছে, আপনি যে কোনোটা অ্যাপ্লাই করেন যেটা তার মাথায় আসে। ইফ দ্য লেংথ অফ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20 উইথ ইজ ডিক্রিজ বাই 20, এটা কত হবে? একই পার্সেন্টেজ উঠানামা করলে কত হবে? decrease by 40. ডিক্রিজ। B sir, decrease by 40. হ্যাঁ, তাহলে আমরা এইটা নয়েজটা কার হচ্ছে, আপনার কথা শোনা যায় না, এই সুতীর্থর কথাগুলো ভেঙে আসছে, শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, মাইক্রোফোনটা টেস্ট করেন। এই একই পার্সেন্টেজ উঠা এবং নামা করলে এটার ইফেক্ট সবসময় নেগেটিভ হয়, এটা আমরা জানি তাই না? সবসময় নেগেটিভ হয়, এবং সেই নেগেটিভটা কত হয় সেটা হচ্ছে যে ওই যে ভ্যালুটা তার স্কোয়ার বাই 100%, তার স্কোয়ার বাই 100%, যত একই পার্সেন্ট যেটা সেটা। তাহলে 20%-এর সময় এটা হচ্ছে 2 × 2 4% ডিক্রিজ, 10%-এর সময় কত হয়? 1% ডিক্রিজ। তো এইসব গল্প বিভিন্ন চ্যাপ্টারে আছে কিন্তু, হ্যাঁ, তো মানে প্রফিট লসের কোর্স চ্যাপ্টারে আছে, পার্সেন্টেজের চ্যাপ্টারে আছে, আবার এখন এখানে এই যে জিওমেট্রি চ্যাপ্টারও আছে, কিন্তু ওই কাহিনী সব একই, ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজের পার্সেন্টেজের ইফেক্ট আর কি। দেখি এখানে বলেন খুব দ্রুত। উইডথ ইজ ইনক্রিজ বাই 25%, লেন্থ ইজ ডিক্রিজ বাই 25%। তো যখন এই সমান পার্সেন্টেজ, তাহলে ইফেক্টটা নেগেটিভ হবে, এবং কত হবে সেটা? কত নেগেটিভ হবে? 25% 6.25% কমবে। এখন এখানে যেটা জানতে চাইছে যে অরিজিনাল সাপেক্ষে সেটা কত, তাহলে অর্থাৎ 100 থেকে 6.25 কমে কত হবে সেটাই জানতে চাচ্ছে। বি হবে, ঠিক আছে না? নেক্সট ওয়ান, 30% ইনক্রিজ 30% ডিক্রিজ, তাহলে কি হবে? 3 × 3 9%, কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। এখানে ইনক্রিজের থাকে, ইনক্রিজটাও থাকে, এটা খেয়াল করেন যাতে ভুল না হয় তাড়াহুড়া করতে গিয়ে। তারপরে ইফ দ্য লেংথ অ্যান্ড উইডথ অফ এ রেক্টেঙ্গুলার নাকি, আচ্ছা রেক্টেঙ্গেল, এটা নাই, রেক্টেঙ্গেল আর 15 মিটার্স অ্যান্ড y মিটার্স, ইফ দ্য লেংথ ইজ রিডিউস বাই 10% অ্যান্ড উইডথ ইজ ইনক্রিজ বাই 10%, হোয়াট ইজ দ্য চেঞ্জ? তো এটা তো এই যে 15y এর কোনো ফাংশনই নাই তাই না? লেংথ 10% ইনক্রিজ, ব্রেথ 10% ডিক্রিজ, এরিয়ার কি হবে? 1% ডিক্রিজ। Decrease by 1%. ইফ দ্য লেংথ, এখন দেখেন এই কনসেপ্টটা জানলে আপনার জন্য কত সহজ হচ্ছে, আদারওয়াইজ কি করতো, যারা জানবে না তারা কি করবে? লেংথ 15 আর ব্রেথ ওয়াই, তাহলে এরিয়া এখানে বেরোবে 15y। এরপরে কি করবে? লেংথকে 10% বাড়াবে, কত হবে? না মানে 15 থেকে আর কি 10% বাড়লে 16.5, ঠিক আছে। আর ইন্টু ওয়াই 10% কমবে, তার মানে 0.9y, এটা গুণ করবে, গুণ করে বের করবে, এরপরে দুইটার কম্পেয়ার করবে, এরপর দেখবে কত পার্সেন্ট কি হয়েছে। এই যে এই জন্য কনসেপ্ট খুব জরুরি, এটা না জানলে এই কাহিনী করবে, এবং করে অনেকে, ধরেন 50%-এর উপরে লোক করেও এগুলা। তো স্যার সিম্পলি 1% ডিক্রিজ। ইফ দ্য লেংথ অ্যান্ড উইডথ অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন প্লট ওয়ার ইচ ইনক্রিজ বাই 20%, হোয়াট উইল বি দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য এরিয়া? এখন 20% দুইটারই ইনক্রিজ, 40 44. 44 মানে আছে নিশ্চয় ডাবল ইনক্রিমেন্ট, 20 + 20 40, আর 20 × 20/100 আরো 4। Next one, the percentage increase in the area of a rectangle if each of its side is increased by 20%, একই তো, দুইটাই 20% ইনক্রিজ হলে কত হবে? 44%. The length of a rectangle is increased by 25%. By what percentage should the width be decreased so that the area of rectangle remains unchanged? তাহলে লেংথ 20%, লেংথ 25% ইনক্রিজ হওয়া মানে 25% মানে 4 থেকে 5 হয়ে যাওয়া, তাহলে এরিয়া সেম থাকতে গেলে ব্রেডটা 5 থেকে 4 হতে হবে। তো 5 থেকে 4 হওয়া মানে 5-এ 1 কমাতে হবে, 5-এ 1 মানে 20% কমবে। তো মুখোমুখি এটা আন্দাজ করা যায়। এই একই কোশ্চেন দেখেন ওই যে প্রাইসের মধ্যে ছিল তাই না, ওই যে চালের মূল্য, তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে খরচ কত কমাতে হবে যাতে করে এক্সপেন্ডিচার না কমে, না চেঞ্জ হয়,
সেম কাহিনী। Next one, if the area of a square is decreased by 19%, then diagonal of the square is decreased by what? আচ্ছা কি হবে? এরিয়া যদি 19% কমে, ডায়াগোনাল কি কমবে? কত পার্সেন্ট কমবে? ডায়াগোনালের সাথে এরিয়ার কি সম্পর্ক ছিল? ডায়াগোনাল স্কোয়ার বাই 2 না এরিয়া? ঠিক আছে, ডায়াগোনাল স্কোয়ার বাই 2 মানে 2 এরিয়া না স্কোয়ারের ক্ষেত্রে, ডি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এরিয়া। এখন এরিয়া যেটা, সেটা যদি আমার দেখেন, এই ডি কিন্তু এই 2 কিন্তু কনস্ট্যান্ট, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এরিয়ার সাথে ডায়াগোনালের কি সম্পর্ক? Proportionally directly ডিরেক্টলি, এবং ডি ডি এর স্কোয়ার কিন্তু থাকবে, ডি এর স্কোয়ার হচ্ছে হচ্ছে এ আর কি। তাহলে ডিরেক্টলি সম্পর্ক। এখন এরিয়া যদি 19% কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, তাহলে এটাও 19-এর স্কোয়ার ডিক্রিজ হবে, হবে কি না? মানে এরিয়াটা 19% ডিক্রিজ হয়েছে, 19% কমে গেছে, তাহলে ডি কি হবে? ডি স্কোয়ারটা 19% কমে যাবে, তাহলে ডি কি হয়ে যাবে? 19 কত হয়? অ্যান্সার অপশন ভুল আছে নাকি? মানে এইভাবে একটা রেশিও দিয়ে চিন্তা করে দাঁড়ান, মানে আমার A1 বাই A2 ইকুয়াল টু হচ্ছে D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার। ডিরেক্ট সম্পর্ক এটা বোঝাচ্ছে। তাহলে A1 যেটা, সেটা যদি আমার এখন এটা এখানে লিখি, যদি আগে 100 হয়ে থাকে, এখন কমে সেটা কত হয়েছে? 19% কত হয়? 19 কমলে 81 নাকি? 81। তাহলে 100 থেকে 81 হয়ে গেছে। সো D1 এর রুট কত? মানে তার মানে হচ্ছে যে 10 থেকে 9 হয়েছে আর কি। মানে ইয়ে করলে, এটাকে রুট করলে দেখেন D1 বাই D2, তাহলে A1 এর রুট বাই A2 এর রুট। দ্যাট মিন্স এই D1 বাই D2 সেটা হচ্ছে A1 এর রুট করলে 10, আর এটা হচ্ছে 9। তার মানে তাহলে আগে ছিল 10, এখন 9, কত পার্সেন্ট কমেছে এটা জানতে চাচ্ছে? 10% কমেছে। সো আনসার ইজ বি, 10% কমেছে। স্যার রেশিওটা যদি একটু বলতেন আমাকে। আচ্ছা দেখেন, এরিয়ার সাথে সম্পর্ক হচ্ছে প্রথমত এরিয়া ইকুয়াল টু ডায়াগোনাল স্কোয়ার বাই 2। এখন আমি ওই যে আপনারাই বলছেন যে এরিয়ার সাথে তারা ডায়াগোনালের কি সম্পর্ক? ডিরেক্টলি সম্পর্ক। এই 2 এখানে কোনো ফাংশন না, আমি জাস্ট আমরা প্রপোর্শনালিটি দিয়ে করতেছি, এই জন্য 2 কনস্ট্যান্ট, এটা বাদ। তাহলে এরিয়ার সাথে ডায়াগোনাল সম্পর্ক কি? ডিরেক্টলি প্রপোর্শনাল। তবে ডিরেক্টলি কার সাথে? ডায়াগোনালের স্কোয়ারের সাথে, কিন্তু সরাসরি ডায়াগোনালের সাথে না, ডায়াগোনালের স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে যে আমি যদি এরিয়া 1, লেটস এরিয়া 2টাই লিখি এখানে, এরিয়া 2 মানে পরেরটা আর কি, ডিভাইড বাই এরিয়া 1 লিখি, তাহলে ডায়াগোনাল ক্ষেত্রে কি ঘটবে? ডায়াগোনাল 2 স্কোয়ার বাই ডায়াগোনাল 1 স্কোয়ার হবে। তাতে করে ডায়াগোনাল আর মানে মানে স্কোয়ারটা সরাতে গেলে, এই ডি স্কোয়ার বা D1 এর স্কোয়ার সরাতে গেলে কি করতে হচ্ছে? রুট করতে হবে। সরাই দিই একবারে, D2 বাই D1, আমি নিচে 1টা বসাচ্ছি, বেসটাকে নিচে বসাচ্ছি, তখন কি হয়ে যাবে? এই যে A2 এর রুট আর A1 এর রুট হচ্ছে, এই কাহিনীটা আর কি করছি এখানে। A2 কত? A2 পরেরটা 19, আগে ছিল 100, এখন 19% কমে এটা 81 হয়েছে, তার মানে এই ঘটনা ঘটতেছে। তো সেটা কত? 9/10। তার মানে আমার D1 ছিল 10 আর D2 হয়ে গেছে 9। D1 মানে বেসটা আগেরটা আর কি, D2 পরে পরেরটা উপরে লিখছি কম্পেয়ার করার সুবিধার জন্য। তার মানে 10 থেকে 9 হয়েছে, কত পার্সেন্ট কমেছে? তো 1/10 কমেছে, 1/10 মানে 10%। এটা আর কি কাজটা করছি, ঠিক আছে? আদারওয়াইজ হয়তো করা যেতে পারে, বাট আমি এখানে কম্পারিজন প্রপোর্শনালিটিটা অ্যাপ্লাই করছি আর কি। আচ্ছা নেক্সট হচ্ছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বলেন। স্যার 2 গুণ যদি বাড়ে সেক্ষেত্রে তো স্যার পুরো হবে। 3 গুণ না, হচ্ছে দ্বিগুণ বলছে, সরি দ্বিগুণ। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কত হবে? 4 গুণ। 4। এখন অ্যাকচুয়ালি কি 4 এটা?
মানে এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি এটা 4? না স্যার দ্বিগুণ হলে না না, আটো না। দ্বিগুণ হওয়া মানে কি, মনে করেন আগে বাহু লেটসে 1 ছিল, 1ই ধরলাম, এখন বাহু কত 2, ঠিক আছে? তাহলে আগে এরিয়া কত ছিল, এটা হচ্ছে আমার সাইড, Sir, one is sir. এটা হচ্ছে আমার এরিয়া। তাহলে আগে এরিয়া ছিল 1 স্কোয়ার দ্যাট ইজ 1, আর এখন এরিয়া কত 2 স্কোয়ার দ্যাট ইজ 4। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, এরিয়াটা দ্বিগুণ হলে সরি সাইড দ্বিগুণ হলে এরিয়া 4 গুণ হয়, এরিয়াটা 4 গুণ হয়, কিন্তু কোশ্চেন জানতে চাইছে কত গুণ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধিটা কয় গুণ পায়, 1 থেকে 4 হয়েছে, বৃদ্ধিটা কত গুণ পেয়েছে, 3 গুণ। 3 গুণ। এখন এই যে কাহিনীটা না, এটা আমাদের দেশের সমস্ত এক্সামগুলোতে ভুল আসে, ভুল দেয়, কোশ্চেনও ভুল, অ্যান্সারও ভুল, এবং চলছে এবারে দিনের পর দিন, কিছু করার নাই, মানে আপনি এখানে 4ই দিতে হবে আর কি। বাট অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কোশ্চেন অ্যান্সার ইজ 3 টাইমস, 3 গুণ বৃদ্ধি পাবে। আপনাকে যদি বলতো যে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে ঠিক আছে, কথা বলছি আমরা। কারণ এখানে বলছে যে বাহু দ্বিগুণ হয়েছে, তো বাহু দ্বিগুণ হলে 1 থেকে 2, তাহলে এরিয়া হয়ে যাবে স্কোয়ার, 1 স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 4, তাহলে এরিয়া 4 গুণ হয়ে গেল। বাট কোশ্চেনে তো এরিয়া কত গুণ হয়েছে সেটা বলেনি, বলছে যে কত গুণ বৃদ্ধি পাবে, তো কত গুণ বৃদ্ধি পাওয়া মানে 3 গুণ বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? কারণ 1 গুণ তো সে নিজে ছিল আগে, 1 গুণ ছিল আগে, এখন 4 গুণ হয়েছে মানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই যে কাহিনীটা, এই কাহিনীটা প্রত্যেকটা এক্সাম আমাদের দেশে করে, 2-1টা ক্ষেত্র ছাড়া, 2-1টা ছাড়া প্রায় 90% কোশ্চেন এভাবেই করে। বিসিএসে তো সবগুলোই ভুল, 100% এভাবে এই ধরনের কোশ্চেনগুলোই ভুল, মানে কোশ্চেনই ভুল, অ্যান্সারও ভুল, এমনকি কারেক্ট অ্যান্সারও থাকে না, যেমন এটা তো নাই কারেক্ট অ্যান্সার। জি স্যার, অনেক অ্যান্সারই মানে থাকে না, আর ভুল দেয় অনেক। না এই কনসেপ্টটা এমনিতে তো ধরেন একটা হচ্ছে যে মিস্টেক হয়ে যায় প্রিন্টিং টাইপিং হোয়াট এভার, কিন্তু এই কনসেপ্টটাই তো তারা ভুল চলতেছে দিনের পর দিন আর কি, ঠিক আছে? তো এখানে ইয়েতে আমার আর কোশ্চেন নাই, কি বলা যায় এই চ্যাপ্টারে, বাট এই কনসেপ্টটা নিয়ে আরও কোশ্চেন আসবে, এই যে যেটা নিয়ে আমরা এখন শুরু করলাম, বর্গের বাহু দ্বিগুণ হলে ক্ষেত্রফল কি হবে, এটা নিয়ে কোশ্চেন আছে আরও পিছনে, সেটা আমরা যখন এই সার্কেল নিয়ে কাজ করবো, ওই সার্কেলের মধ্যে আর কি এই গল্পগুলো আছে আর কি আবারও। তো এরপরে শুরু হবে সার্কেল, আজকে সার্কেল তাহলে ধরছি না, সার্কেল দিয়ে সামনের দিন থেকে শুরু করবো আর কি। কিন্তু ওই সার্কেল আন্ডারে আসলে এই টাইপ যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, মানে এই লাস্ট কথাটা বললাম, এইরকম অনেকগুলো প্রবলেম আমরা পড়বো, ফেস করব, তখন সেটা আর কি ইয়ে করা যাবে, ক্লিয়ার করা যাবে। যেমন এই যে 42 বিসিএসও দেখবেন, খুইলা দেখেন একটা কোশ্চেন এরকম ছিল, হ্যাঁ, মানে রেডিয়াস এই হলে বোধহয় রেডিয়াস নিয়ে ছিল না কি ছিল মনে নাই, সাইড যদি আমি 2 আর 4 ধরি 2 গুণ বৃদ্ধি পেয়ে, তা তখন কি হয়? কোনটা, এই প্রশ্নটা স্যার, হ্যাঁ সাইড ধরলাম একটা 2, একটা ধরলাম 2 গুণ হ্যাঁ 4, তাহলে এটা 2 স্কোয়ার কত 4, 4, আর এটা কত 16, 16। তাহলে কয় গুণ বৃদ্ধি পেয়েছে, এই ক্ষেত্রে চার তো আগেই আছে, আটটা আটটি এটা তো 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, কিন্তু বৃদ্ধিটা পেলে কত 3 গুণ। চেষ্টা বুঝতে পারছি। আপনি যে কিছুই ধরেন এটাই হবে কাহিনী, 4 গুণ হওয়া আর বৃদ্ধি পাওয়া এক কথা না। যদি বলতো যে ক্ষেত্রফল কত গুণ হয়েছে, কারণ দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে 4 গুণ, ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধিটা তো পেয়েছে 3 গুণ, সে তো আগে থেকে একটা ক্ষেত্রফল ছিল তার, এই 4 গুণ তো পুরোটাই আর নতুন করে বৃদ্ধি পায়নি, তো বৃদ্ধিটা পেয়েছে 3 গুণ, এইটা আর কি আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা পাবো, ফেস করবো সামনে আরো, আজকে এখানেই থাকুক, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।